দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা জানাই প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে কোন পথে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, নিত্যপণ্যের বাজারের হালচাল, দাম কমবে কি, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আছেন আপনাদের সাথে আজকে যুক্ত হবেন প্রফেসর শওকত আলী, যিনি অর্থনীতিবিদ এবং আপনারা জানেন যে উনি একজন ধনাঢ্য ব্যক্তিত্ব আমাদের কমিউনিটির মধ্যে। উনি আজকে আমাদের সাথে আছেন, উনি আমাদের কথা বলবেন। উবার ট্যাক্সি ড্রাইভারদের জন্য সুখবর, ডিঅ্যাক্টিভেশন বিল পাস হয়েছে। এই বিষয়টি আজকে ডিটেইলস জানবো আমরা। শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছে কোর্ট। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা বিব্রতকর অবস্থা। ইমিগ্রেশনের বিপদের এই সময় কি সাহায্য করতে পারে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। হোয়াইট হাউসের ইমিগ্রেশন আইন উপদেষ্টা স্টিফেন মিলার তিনি বলছেন, আজকে নিউ ইয়র্ক টাইমস এটি রিপোর্ট করেছে, শুধু ইমিগ্রেন্টরা নয়, তাদের সন্তানরাও এদেশের জন্য সমস্যা। এই বিষয়টি আজকে দেখি যদি কেউ আলোচনা করে আমরা জানবো। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে। এবং জেফ্রি অ্যাপস্টাইন ফাইল নিয়ে বেকায়দায় বা বিব্রতকর অবস্থায় পড়েছেন ট্রাম্প। এবং বাংলাদেশ প্রসঙ্গে যদি বলি তাহলে বাংলাদেশ ভারত উত্তেজনা, দিল্লিতে সংঘর্ষ, কলকাতা মুম্বাই মিশন ঘেরাও এবং তারেক রহমানকে বরণ করতে ঢাকা অভিমুখে মানুষের ঢল। এই বিষয়গুলো হচ্ছে আজকে অতিথিদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর শওকত আলী, কাজী ফজিয়া এবং টিপু সুলতান, সাথে আছেন নাজমুল আহসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে আমাদের পরিবার যারা আছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন সবাই। যাচ্ছি নাজমুল আহসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ দীর্ঘদিন পর আপনি বলছেন কমিটির অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, মানে অনেকেই ওনাকে আমাদের কমিটির মাইকেল ব্লুমবার্গও বলে। যাই হোক, এনিওয়ে শওকত আলী সাহেবের সাথে দেখা হলো এবং উনি দিনে দিনে ইয়ং হচ্ছেন। আমরা সবাই বয়স বেড়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, ওনার চুল দিনে দিনে কালো হচ্ছে। রং রং দিয়ে কালো করেন কিনা জানি না, বাট ওনার চুল কালো হচ্ছে এবং ওনাকে যারা 10 বছর আগের ছবি দেখেছেন তার তুলনায় ওনাকে অনেক বেশি ইয়ং মনে হয়। মনে হচ্ছে। এবং এটা হ্যাঁ, এবং এটার কোনো সঞ্জীবনী ওষুধ আছে কিনা দর্শকদের সাথে শেয়ার করলে সবাই খুশি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আজকে আরেকটি পরাজয় এবং সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে। তবে যদিও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়, সাময়িক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটি হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কে আর ন্যাশনাল গার্ড মোতায়েন করতে দেওয়া যায় না শিকাগো এলাকাতে। এবং বলেছেন যে, এবং এটির কারণটা হচ্ছে যে শিকাগো যে স্টেট গভর্নর আছে এবং সেখানে যে অ্যাটর্নি জেনারেল, তারা এই অব্যাহতভাবে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে আবেদন করেছিল এবং সেই আবেদন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট সাময়িকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সেখানে আর কোনো সৈন্য মোতায়েন করতে না পারে। তবে তার অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প অন্য কোথাও সেনা বা সামরিক বাহিনীর সদস্যদের, বিশেষ করে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারবেন না। এবং তিনি আজকেই সেটি কাজটি করেছেন। তিনি লুইজিয়ানাতে তিনি আজকে সৈন্য পাঠিয়েছেন, প্রায় 350 ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন। লুইজিয়ানার গভর্নর রিপাবলিকান দলীয় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ জেফ ল্যান্ড্রি, আর তিনি সেটি অনুমোদন করেছেন যে সেখানে স্টেট গভর্নমেন্টই ফেডারেল গভর্নমেন্টের সহযোগিতা করছে, সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করে 350 ন্যাশনাল গার্ড সেখানে পাঠানো হয়েছে নিউ অরলিয়েন্সে। এবং সেই ন্যাশনাল গার্ড পাহারা দেবে পহেলা জানুয়ারির অনুষ্ঠানমালা নিউ অরলিয়েন্সে। তার কারণ গত বছরও এবং তার আগের বছরও সেখানে বেশ কিছু বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনতা এবং পুলিশের মধ্যে নানান রকম ধস্তাধস্তি হয়েছে। তার আগেই এবার বেশ কয়েকদিন আগেই, প্রায় সপ্তাহখানেক আগেই সেখানে সৈন্য পাঠানো হচ্ছে, 350 ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে লুইজিয়ানা নিউ অরলিয়েন্স শহরে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বেশ গর্ব করে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে গত বছর, এই বছর অর্থাৎ যে বছরটি শেষ হচ্ছে অর্থনৈতিকভাবে, সেই বছরে 4.3% গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বেড়েছে, যেটাকে আমরা জিডিপি বলি। সেই গ্রোস ডোমেস্টিক যদিও
অর্থনীতিবিদরা যে পূর্বাভাস দিয়েছিলেন, সেই পূর্বাভাসে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি 3.3% বৃদ্ধি পাবে। গ্রোথ যেটাকে আমরা বলি জিডিপি গ্রোথ, অর্থনীতির জন্য একটি অত্যন্ত আম মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সূচক ইনডেক্স যেটাকে আমরা বলি। সেই ইনডেক্সে 1% বেশি হয়েছে পূর্বাভাসের চাইতে, এবং সেটি নিয়ে ট্রাম্প প্রশাসন এবং গর্ব করেছেন, এবং তারা বলেছেন যে 2023 সালের পর, যখন প্রেসিডেন্ট বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, থার্ড কোয়ার্টার, তৃতীয় কোয়ার্টার যেটাকে আমরা বলে থাকি সাধারণত অগাস্ট সেপ্টেম্বর, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 মাসকে থার্ড কোয়ার্টার বলা হয়। সেই 2023 সালের জুলাই আগস্ট সেপ্টেম্বরে চাইতে এবার বেশি জিডিপি গ্রোথ এই কোয়ার্টারে দেখা দিয়েছে, 4.3%। এবং এতে বলা হচ্ছে যে, এবং এতে অর্থনীতি অনেকটা এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র জুড়েই। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সেই কথাটি আজকে বারবার বলার চেষ্টা করেছে। বলা হচ্ছে যে তারা বলছেন এই কথা, যুক্তরাষ্ট্রের অর্থনীতির যে তথ্য, সেই তথ্যের মাধ্যমেই তারা এই ধারণা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের জনগণকে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আহ, বেশ বেগবান এই মুহূর্তে বলা যায়। বাকিটা অধ্যাপক শওকত আলী হয়তো বলবেন তার বক্তব্যের সময়। ছাত্ররা যারা লোন নিয়ে লেখাপড়া শেষ করেছিলেন এবং ঋণের অর্থ পরিশোধ করেনি, ফেডারেল স্টুডেন্ট লোন যেটি, এবং তারা ইতিমধ্যেই চাকরিতে যুক্ত হয়েছেন, অর্থ আয় করছেন, ব্যাপক না হলেও মোটামুটি অর্থ তারা আয় করতে শুরু করেছেন, তাদেরকে জানুয়ারির 7 তারিখ থেকে তাদের সেই স্টুডেন্ট লোন, ছাত্র ঋণের পাওনা পরিশোধ করতে কাজ শুরু করতে হবে। এবং সেটি আজকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর সেটি জানিয়েছে। এবং প্রায় 1,000 যারা ঋণ গ্রহীতা আছেন, যারা ছাত্র ঋণ নিয়ে লেখাপড়া শেষ করেছিলেন, চাকরি জীবনেরও এখনো মধ্য গগনে, তাদেরকে এখন থেকে জানুয়ারি 7 তারিখ থেকে তাদের সেই ছাত্র ঋণের যে দেনা, সেটি পরিশোধ করার কাজ শুরু করতে হবে। সেটি আজকে তারা জানিয়েছেন। প্রায় 1,000 এই আওতায় আসবে, 1,000 ছাত্রছাত্রী, সাবেক ছাত্রছাত্রী এই ঋণ পরিশোধের আওতায় আসবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আজকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের অধীনস্থ ইমিগ্রেশন, কাস্টমস এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, যারা বিশেষ করে ইমিগ্রেশন আইন কার্যকর করার ব্যাপারে ভূমিকা রেখে থাকে, তারা এই পর্যন্ত 100 জনেরও বেশি ট্রাক চালক যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন এবং কোনো না কোনো ভাবে বিভিন্ন স্টেট থেকে সিডিএল, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত অর্জন করে ফেলেছিলেন, তারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করার কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও তারা সিডিএল লাইসেন্স দিয়ে ট্রাক চালাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের সড়কগুলিতে, এবং বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছে তারা। হওয়ার মূল কারণ হচ্ছে তারা যে প্রক্রিয়ায় কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে হয়, সেই প্রক্রিয়া না গিয়ে তারা বাইরে থেকে বিভিন্ন উপায়ে লাইসেন্স সংগ্রহ করেছেন। এবং সেই ধরনের 100 জন মতো অভিবাসী, 100 জনেরও বেশি বলা হচ্ছে, 100+, 100 জনের মতো অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান নাই, কিন্তু তারা কোনো না কোনো ভাবে বিভিন্ন স্টেট থেকে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছিলেন এবং তারা ট্রাক চালাচ্ছিলেন। সেই ধরনের 100 জন থেকে সামান্য বেশি কয়েকজনকে আইস কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের কারণে। মেডিকেড দপ্তরের এক অডিটে, যুক্তরাষ্ট্রের মেডিকেড দপ্তরের এক অডিটে আজকে জানা গিয়েছে যে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই যারা মেডিকেড গ্রহীতা ছিলেন, তাদের মৃত্যুর অনেক পরেও তাদেরকে মেডিকেড থেকে অর্থ পাঠাচ্ছিলেন, কারণ তাদের মৃত্যুর খবরটি মেডিকেড দপ্তরে সরাসরি আসেনি কিংবা সঠিকভাবে আসেনি। না আসার কারণে এই ধরনের ব্যয় বাবদ $200 মিলিয়ন ব্যয় করা হয়েছে মৃত মানুষের নামে মেডিকেড সুযোগ সুবিধার অর্থ পাঠানোর ফলে। এবং এই অডিট ডিপার্টমেন্টের 2021 থেকে 2022 সালের মেডিকেটের যে বিলিং সিস্টেম, যে বিলের মাধ্যমে মেডিকেটের পেমেন্ট প্রদান করা হয়, সেই বিল যাচাই বাছাই করে দেখা গিয়েছে যে অনেকেই মেডিকেটের পেমেন্ট কন্টিনিউয়াসলি নিয়মিতভাবে পেয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা পৃথিবীতে বেঁচেই ছিলেন না, এবং তাদের আত্মীয় পরিবার পরিজন এই অর্থগুলো হয়তোবা নিয়ে আত্মসাৎ করেছে, কিন্তু সেই বিষয়ে তারা দেখেছেন যে 200 মিলিয়নের মতো অর্থ এইভাবে ব্যয় করা হয়েছে। এবং সেই জন্যই সেই অডিট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমার সরকারের যে ওয়াচডগ প্রতিষ্ঠান রয়েছে, তারা আজকে বিভিন্ন স্টেটকে জানিয়েছেন যে এখন থেকে স্টেট গুলো তাদের যারা মেডিকেট গ্রহীতা আছে, অর্থাৎ তারা মেডিকেটের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাদেরকে অন্তত বছরে 2 বার হলেও অন্তত চেক আপ করা, যে তারা সত্যিকার ভাবে মেডিকেট সেবা পাচ্ছেন কিংবা কিংবা সেবা পাওয়ার মতো অবস্থায় তারা আছেন কিনা, সেটি যাচাই বাছাই কথা বলেছে। তার কারণে এতে $200 মিলিয়ন সাশ্রয় হতো সরকারের।
এবং বিগ বিউটিফুল বিল যেটি পাশ হয়েছে বেশ কিছুদিন আগে এবং যেটি ধীরে ধীরে কার্যকর হওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই, প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত আকাঙ্ক্ষিত বিল। সেই বিলে অবশ্যই মেডিকেড সংস্কারের ব্যাপারে বেশ কিছু নতুন ধারা সংযোজিত হয়েছে এবং সেই ধারার কারণে অনেকটা হয়তোবা অপচয় কিছুটা ঠেকানো সম্ভব হবে বলেও অডিট কমিটি রিপোর্টে বলা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে যে নিউ ইয়র্ক স্টেটের ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে একটি মামলা দায়ের করেছিলেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তিনি আজকে একজন ফেডারেল জাজ এই মর্মে রায় দিয়েছেন যে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ অবৈধভাবে নিউ ইয়র্কের যে গ্রিন লাইট, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এবং সিনেট পাস করেছিল যে গ্রিন লাইটের আওতায় যুক্তরাষ্ট্রে বৈধভাবে কিংবা অবৈধভাবে অবস্থান করছেন এমন প্রশ্ন না করেই ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছিল সেই গ্রিন লাইট বিলের আওতায়। তার কারণ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সময় কাউকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হতো না। সেটি নিউ ইয়র্ক স্টেটে একটি বিল পাস হয়েছিল। সেই বিলের আওতায় অনেক অভিবাসীকে, যারা নাগরিকদের চাইতো, যাদের অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাইতো যাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে লাইসেন্স পাওয়ার অভিযোগ বা কারণ জন্য, এমন অভিযোগে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তিনি মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলায় একজন ফেডারেল জাজ নিউ ইয়র্ক স্টেটের পক্ষে রায় দিয়েছেন এবং সেই বিচারকের নাম হচ্ছে জাজ এন নার্ডাসি। নার্ডাসি আজকে জানিয়েছেন, গতকালই আজকেই জানিয়েছেন, তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটে যে গ্রিন লাইট লর মাধ্যমে নিউ ইয়র্কে যে লাইসেন্স প্রদান করা, এই লাইসেন্সের মাধ্যমে ফেডারেল ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত কিংবা ফেডারেল ইমিগ্রেশন কার্যক্রম পালনে কোনো বাধা দেওয়া হয় না। ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলেই তাদের ইমিগ্রেশন যে নীতিমালার আওতায় ইমিগ্রেশন আইন কার্যকর করতে পারেন। সেই ফেডারেল ইমিগ্রেশন আইন কার্যকর করার ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেটে উদার ড্রাইভিং লাইসেন্স পদ্ধতি কখনোই বাধার সৃষ্টি করে না, এটি ফেডারেল বিচারক নার্ডেসি জানিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছেন তারা এই ফেডারেল জাজের বিচার রায়ের বিরুদ্ধে তারা আপিল করে যাবেন এবং প্রয়োজনে তারা সুপ্রিম কোর্টে যাবেন, যাতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে কিংবা যাদের বৈধভাবে বসবাসের কোনো কাগজপত্র নেই তারা যেন ভবিষ্যতে নিউ ইয়র্ক স্টেটে ড্রাইভিং লাইসেন্স না পায়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিল সেটি হচ্ছে যে মেয়র মামদানি আগামী এক সপ্তাহের মধ্যে হয়তোবা শপথ নিতে যাচ্ছেন। জানুয়ারি 1 তারিখ দুবার শপথ নেবেন, গতকাল আমি আপনাদের জানিয়েছি। রাত 12টা 1 মিনিট তিনি নেবেন অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের কাছ থেকে এবং দুপুর 1টা থেকে 2টার মধ্যে তিনি নেবেন সেনেটর বার্নি স্যান্ডার্সের কাছ থেকে। কিন্তু তার আগেই যে কর্মসূচিতে মূলত তার নির্বাচনী প্রচারণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভোট পাওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং। কিন্তু আজকে নিউ ইয়র্ক সিটির একটি তথ্য জানা গেল, নিউ ইয়র্ক সিটির প্রায় 50,000 নিউ ইয়র্ক সিটি অ্যাপার্টমেন্টে কোনো টেনেন্ট নেই, কোনো ভাড়াটিয়া নেই। অ্যাপার্টমেন্ট গুলো খালি পড়ে রয়েছে এবং এই এতগুলো অ্যাপার্টমেন্ট, এত বিপুল সংখ্যক অ্যাপার্টমেন্ট, প্রায় 50,000-এর মতো অ্যাপার্টমেন্ট নিউ ইয়র্ক সিটির 5টি বড় জুড়ে খালি রয়েছে। তার মূল কারণ হচ্ছে এর মধ্যে বেশিরভাগ মেরামতের অপেক্ষায়, মেরামতের কাজ দীর্ঘায়িত হচ্ছে কিংবা অনেক অ্যাপার্টমেন্ট গুলো মেরামতের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে কিন্তু মেরামতের কাজ শুরুই করা হয়নি এখনো পর্যন্ত। এর পাশাপাশি কিছু আইনি জটিলতাও রয়েছে এই কিছু অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এবং সব মিলিয়ে নিউ ইয়র্ক সিটিতে প্রায় 50,000 অ্যাপার্টমেন্ট এখনো ফাঁকা পড়ে রয়েছে। যদিও মেয়র মামদানি ট্রানজিশন টিম এবং নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন হিসাব নিকাশ থেকে যেটি পাওয়া গেছে যে নিউ ইয়র্ক শহরে আর মাত্র 2.5 লক্ষ অ্যাপার্টমেন্ট যদি নির্মাণ করা সম্ভব হয় তাহলে নিউ ইয়র্কের সকল বাসিন্দাকে অ্যাফোর্ডেবল হাউজিং এর সুযোগ দেওয়া সম্ভব হবে। কিন্তু তার মধ্যে আজকে জানা গেল যে নিউ ইয়র্ক সিটির মালিকানাধীন 50,000 অ্যাপার্টমেন্ট এখনো হারিয়ে পড়ে রয়েছে। আরেকটা বিষয় যেটি এই আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। তো শেষ করার আগে এই আরেকটি কথার তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই যে একটু আগে তাহের এটি বললেন যে স্টিফেন মিলার, যিনি হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন বিষয় সকল বিষয়ের মন্ত্রণাদাতা, সেই স্টিফেন মিলার যে কিছু নোট সিবিএস নিউজের হাতে এসেছে, যদিও এগুলো কোনো আনুষ্ঠানিক দলিল হিসাবে এখনো ঘোষণা করা যাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ভাবে সিবিএস নিউজ সেই নোটগুলো হস্তগত করতে সক্ষম হয়েছে। সেই নোটগুলোর একটি নোটে বেশ একটি উদ্বেগজনক তথ্য রয়েছে। সেই তথ্যটি হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি পরিকল্পনা করছে
যে যুক্তরাষ্ট্রে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ইতিমধ্যেই এবং যাদের মামলাগুলো রাজনৈতিক আশ্রয়ের মামলাগুলো আদালতের বিচারাধীন রয়েছে, সেই সকল আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো কিংবা যুক্তরাষ্ট্রের আ আ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই আবেদনকারীদের ৩য় কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে। সকল আবেদনকারীকে যে যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই। এই নীতিমালার ভিত্তিতেই যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং যাদের কেসগুলো আদালতে রয়েছে, স্টিফেন মিলার এবং ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন হোয়াইট হাউসের আ যে নোট, সেই নোটে এই তথ্যটি পাওয়া গিয়েছে যে রাজনৈতিক আশ্রয়ের যাদের বিবেচনাধীন রয়েছে কিংবা ভবিষ্যতে যারা আবেদন করবেন তাদেরকে তাদের নিরাপত্তা যেহেতু তাদের নিজ দেশে ফিরে যেতে অসুবিধা রাজনৈতিক কারণে শুধু তাদের ৩য় দেশে পাঠাতে কোনো সমস্যা নেই যদি ৩য় দেশটি রাজি হয়। এবং ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্র থেকে যারা ডিপোর্ট করা যায়, যাদেরকে নিজ দেশ গ্রহণ করে না, তাদেরকে ৩য় দেশে পাঠানোর কর্মসূচি ইতিমধ্যেই কার্যকর করেছে। এখন স্টিফেন মিলার ও তার সহযোগীদের এই নোট যদি শেষ পর্যন্ত ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নীতিমালায় পরিণত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার ব্যাপারটিও অনেকটাই সংকুচিত হয়ে আসবে। এমনটি আশঙ্কা করেছেন যারা এই তথ্যের ব্যাপারে সিবিএস নিউজের এই তথ্যের ব্যাপারে সিবিএস নিউজ হস্তগত হয়েছে এই নোটটি, তারা এই মন্তব্য করেছেন। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। তবে আবারও বলি, এটি স্টিফেন মিলারের একটি নোট এবং এটি এখনো কার্যকর করা হয়নি। এটি বিবেচনা করা হচ্ছে কিনা সেটিও বলা হয়নি। সো যদি বিদেশে পাঠায়, থ্যাংক ইউ নাজমুল হাসান, বিদেশ কোথায় পাঠাবে? বিদেশে তৃতীয় দেশ যে কোনটা? সমস্ত দেশ যে সমস্ত দেশ সম্মত হয়, যেমন কয়েকটি দেশ আছে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য, তাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রায় সকল কাজেই তারা ইয়েস বলে ফেলে। তার মধ্যে একটি হচ্ছে সালভাডর, আরো কয়েকটি দেশ আছে, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এরা আছে। এরা হয়তো ধরুন যুক্তরাষ্ট্রে যদি ২.৫ লক্ষ লোক রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, এই সমস্ত দেশগুলিতে যদি ১.৫ লক্ষ লোক পাঠিয়ে সেখানে তাদের জীবিকা দানের ব্যবস্থা করে দিতে পারে যুক্তরাষ্ট্র, সামান্য অর্থনৈতিক সুবিধা দিয়ে কলকারখানা প্রতিষ্ঠা করে, তাহলে যুক্তরাষ্ট্রের ভিতরে যে ডোমেস্টিক টেরোরিজম যেটাকে বলা, যে জন্য অভিবাসীদের মূলত এখন দায়ী করছে ট্রাম্প প্রশাসন, যদিও তার অকাট্য কোনো প্রমাণ এখনো পাওয়া যাচ্ছে না যে অভিবাসীরাই সকল সমস্যার মূল, কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের যে মূল নীতিমালা সেটি হচ্ছে যে তাদের পছন্দের দেশ ছাড়া বাকি সব দেশ থেকে যে কোনো উপায়ে যে কোনো ভাবে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে চান তাদেরকে যুক্তরাষ্ট্রে আশ্রয় না দেওয়া। সো ওনাদেরকে সে অ্যাবাউট এল সালভাদর বললো আমাকে দিয়ে দাও 1 লাখ, রাইট? সো ওরা কি হ্যাঁ, যাওয়ার সাথে সাথে তাদেরকে ওই দেশের সিটিজেনশিপ দিয়ে দেবে? হয়তো বা তাদেরকে অপশন দেওয়া হবে, তাদেরকে অপশন, যেমন ধরেন কিছু কিছু দেশ আছে যাদের অর্থনৈতিক সংকট আছে, যারা যুক্তরাষ্ট্রের ডলারের জন্য হয়তো বা এই ধরনের সুযোগ গ্রহণ করতে পারে। ডিপোর্টিদের ক্ষেত্রে তো কিছু কিছু দেশ গ্রহণ করেছে ইতিমধ্যেই। এবং আরেকটি বিষয় যেটি যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি ট্রাম্প প্রশাসন যে বিষয়টি আগামী মিড টার্ম নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো রাখবে, সেটি হচ্ছে যে যাদেরকে অতীতে ভিসা দিয়ে বিভিন্ন ধরনের ভিসা, ডিবি ভিসা, ওপি ভিসা কিংবা রিলেটিভ ভিসা, ফ্যামিলি ভিসা দিয়ে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে, তাদের অনেকেই এখন সন্ত্রাসবাদের সাথে যুক্ত হয়ে পড়ছে। যদিও সেটি ব্যাপক হারে হচ্ছে এমন কোনো প্রমাণ ট্রাম্প প্রশাসন এখনো দিতে পারছে না, কিন্তু তা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের যে লক্ষ্যমাত্রা ইমিগ্রেশন কমিয়ে আনা, সংকুচিত করে ফেলা, সেটিরই একটি প্রকল্প হচ্ছে এই ৩য় দেশে আশ্রয় প্রার্থীদের পাঠানো। সো তৃতীয় দেশে আশ্রয় প্রার্থী যারা যাবে তারা কি ওই দেশে পালানো চলে যাবে, না ওইখানে থাকবে তারা, তারপর ইন্টারভিউ নিয়ে এই দেশে যাদের গ্রান্ট হবে এই তাদেরকে নিয়ে বিষয়টা, আসা হবে? এই পলিসি ম্যানুয়ালটা এখনো চূড়ান্ত করা হয়নি। এটাও হতে পারে যে যারা যুক্তরাষ্ট্রে চূড়ান্তভাবে আসতে চায়, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অফিসাররা হয়তোবা সেই দেশে গিয়ে তাদের যাচাই বাছাই করবে, যাদেরকে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ দেওয়া যায় তাদেরকে দিবে, যাদেরকে দিবে না তাদেরকে বলবে তোমরা হয় এই দেশে থাকো, কাজকর্ম করো, ক্ষেত খামারে কারখানা, নয়তো স্ব দেশে ফিরে যাও, কারণ তোমার তো ক্লেম নাই, তোমার তো ক্লেম আমরা ক্রেডিবল বুঝতে পারছি না। মানে সো আজকে নিউ যুক্তরাষ্ট্রের ইয়র্ক টাইমসের ভিতরে আরেকটা রিপোর্ট দেখেছেন তো আপনি, আমার মনে হয় হেডলাইনটা হ্যাঁ, হচ্ছে যে স্টিফেন মিলার সাইটস চিলড্রেন অফ ইমিগ্রেন্ট এজ এ প্রবলেম। যে কথাটাই আমি একটু আগে বললাম যে ডিবি ভিসা, ওপি ভিসা, এদেরকে যে আনা হচ্ছে ওদের সন্তানরাও সেই একই মানসিকতায় বড় হচ্ছে, এটি হচ্ছে যে স্টিফেন মিলারের টোন। Yeah, when Stephen Miller
One of President Trump's top advisor makes the case for the Trump administration crackdown on immigration. He is focused not only on the action of those who came to United States from another country. Increasingly, he blamed their children as well. Mr. Miller believed that 7 decades of immigration has produced millions of people who take more than they gave, an assertion that has been refuted by years of economic data, as at the heart of the Trump administration campaign to resist immigration and deport immigrants already in the country. So এবং this is আরেকটি very ব্যাপার tough. আরেকটি ব্যাপার হচ্ছে যে নতুন যে ইন্টারপ্রিটেশন অফ ল হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাইরে গেলে একবার যখন আপনি ঢুকবেন, যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করবেন, তখন সিটিজেন ছাড়া, ইউনাইটেড স্টেটস সিটিজেন ছাড়া আর কারো অটোমেটিক এন্ট্রি নাই। ও আগে তো CBP অটোমেটিক মেশিনে আগে এন্ট্রি যেটা ছিল এটা হবে না। না, ওইটা হবে। সিটিজেনরা দে ক্যান এন্টার, ইউএস সিটিজেন ক্যান এন্টার, দে ক্যান বি অ্যারেস্টেড আফটার এন্ট্রি, কোনো সমস্যা নাই। সিবিপি তাদেরকে এন্ট্রি দিতেই হবে, কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল। কিন্তু সিটিজেন ছাড়া বাইরে যারা আছে, যেমন আপনি গ্রিন কার্ড নিয়ে ওয়াক ইন করলেন, এয়ারপোর্টে আসি আপনি আমেরিকাতে এন্ট্রি চাইলেন, সিবিপি অফিসার ক্যান ডিনাই ইউ এন্ট্রি বেসড অন ইউর প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড। দ্যাট মিন্স গ্রিন কার্ড হলে যে আপনি আবার এসে ঢুকে যেতে পারবেন, কোনো গ্যারান্টি নেই। কারণ তারা বলছে যে কথাটা কিছুদিন আগে আমি অনুষ্ঠানে বলেছিলাম, যে একজন ফেডারেল বিচারক বলেছে যে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন, সংবিধানের অধিকার শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিকদের রয়েছে। অন্য কোন দেশে, যেমন বাংলাদেশে একজন নাগরিক, তার তো সে গ্রিন কার্ড ধারী, কিন্তু স্টিল সে বাংলাদেশের নাগরিক। গ্রিন কার্ড হচ্ছে একটা প্রিভিলেজ, আমেরিকাতে স্থায়ীভাবে থাকার সুযোগ তাকে দিয়েছে, কিন্তু স্থায়ীভাবে থাকার সুযোগ অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রের সংবিধানের অধিকার সে ভোগ করতে পারে। সংবিধানের অধিকার শুধু সেই ভোগ করতে পারে যে শপথ নিয়ে ন্যাচারালাইজেশন প্রসেস কিংবা জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। সো আরেকটা যেটা আমি শুনতে পাচ্ছি যে এমন হতে পারে যে গ্রিন কার্ডধারী যারা এসেছেন এখানে, রাইট, এবং বিভিন্ন ওয়েলফেয়ার বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, ওনারা বাইরে গেলে আসার সময় আবার জিজ্ঞেস করতে পারে যে তোমার এটা করতে পারে, ডেফিনেটলি যে পাবলিক কারণ চার্জ। ধরেন আমি একটা কথা বলি, আপনি গ্রিন কার্ড নিয়ে আসছেন এই দেশে, রাইট? এতদিন কি হতো, আপনাকে একজন স্পন্সর করতো, স্পন্সরে লেখা থাকতো যে তার এত বছর পর্যন্ত আমি তার টেক কেয়ার করব। এই কাগজটা অতীতে কখনো দেখা হতো না যে কে তাকে স্পন্সর করছে। হ্যাঁ, কথা হচ্ছে, হ্যাঁ, গুরুত্বই দেওয়া হতো না। ঢুকছেন, আপনি আসার 1 মাস পরে আপনি হোম কেয়ার অ্যাপ্লাই করে বসে আছেন, হোম কেয়ার পেয়ে যাচ্ছেন। আপনি আসার পরে ফুড স্ট্যাম্প করতেছেন, স্ন্যাপ করতেছেন। ওই কাগজটি এখন অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যিনি আপনাকে আমেরিকা আসার জন্য অর্থনৈতিক দায়িত্ব নিয়েছেন, কে দায়িত্ব নিয়েছেন, কোন ক্যাটাগরিতে কিভাবে দায়িত্ব নিয়েছেন, ওইটা যাচাই বাছাই করা হচ্ছে এখন। সেটা হচ্ছে বড় ব্যাপার। সেকেন্ড থিং, যে কথাটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনারা জানেন ডিসেম্বরের 26 তারিখ থেকে আরেকটি নতুন বিধি কার্যকর করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সকল বিমানবন্দর এবং সকল এন্ট্রি পয়েন্টে। যে বিধানটা কি, যারা যুক্তরাষ্ট্র থেকে বের হবেন, দেশে যাবেন কিংবা চলে যাবেন কিংবা ভ্রমণে যাবেন কিংবা ভ্যাকেশনে যাবেন কিংবা একবারে চলে যাবেন, সবাইকে বায়োমেট্রিক্স দিতে হবে এক্সেপ্ট আমেরিকান সিটিজেন। দ্যাট মিন্স ইওর রেকর্ড উইল বি পার্মানেন্ট একেবারে। এখন আপনি বায়োমেট্রিক দিতে গেলেন, বায়োমেট্রিক নিয়ে গেলেন এয়ারপোর্টে, আপনাকে আগে সিবিপির কাছে যেতে হবে। আগে তো সোজাসুজি চলে যেতেন বোর্ডিং পাস নিয়ে এয়ারলাইনের কাউন্টারে, এখন কিন্তু সেই সুযোগ থাকছে না ডিসেম্বরের 26 তারিখের পরে। কি হচ্ছে 26-30 তারিখ পরে? আপনাকে আগে সিবিপির কাছে যেতে হবে, কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল। আমেরিকাতে আপনার কোনো দেনা আছে কিনা, আমেরিকাতে আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, আমেরিকার আইআরএস আপনার থেকে কোনো পয়সা পায় কিনা, আমেরিকার কারো কাছে আপনার দেনা আছে কিনা, কোনো কোর্টে আপনার হাজিরা দেওয়ার ব্যাপার আছে কিনা, সবগুলো বিষয় যাচাই বাছাই করবে এই বায়োমেট্রিক্স এর মাধ্যমে। এবং এই বায়োমেট্রিক্স ডাটা 75 ইয়ার্স, 75 বছর পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটির কম্পিউটারে থাকবে। যাও ভালো। ডক্টর শওকত আলী, কি শুনছেন? সাংবাদিক সবসময় ভালো ওভারঅল অনেক কথাই বলেছে, তবে একটা জিনিস এখানে বলে রাখি, ইমিগ্রেশনের যে বিষয়টা, আসলে মানুষ কিন্তু শুধু খাবার জন্য আসে না, যে দেশে হোক বিদেশে হোক সে কিন্তু কাজ করে। এই জন্য ইকোনমিক্সে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লেবার ফ্যাক্টর, আমরা যেটাকে বলি হিউম্যান রিসোর্স। আপনি দেখেন চীন
আস্তে আস্তে সারা দুনিয়ার মানুষকে নিচ্ছে স্কিল লেবার ট্রেনিং দিয়ে, তারা ওখানে ইচ্ছে করলে কাজও করতে পারছে বা তারা দেশে ফিরেও যেতে পারছে, ওপেন আপ করেছে। আর জাপানের কথা তো আপনি জানেন যে তাদের জনসংখ্যা এত কমে যাচ্ছে যে সেখানে বৃদ্ধরা মারা গেলে তাদের জন্ম হার এত কমে গেছে যে বিদেশ থেকে নিতে হচ্ছে। এবং আপনি দেখবেন গুড নিউজ বাংলাদেশের জন্য যে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে যাচ্ছে জাপানে, আবার অস্ট্রেলিয়াতেও যাচ্ছে। তাই হচ্ছেটা কি যে ওই সব দেশে যে লেবার শর্টেজ আছে, স্কিল আনস্কিল বা প্রোডাক্টিভিটির জন্য যাদের দরকার তারা কিন্তু খুঁজে পাচ্ছে বা তারা নিচ্ছে। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যে কথাটা স্টিফেন মেলার কাউকে পছন্দ করে না, স্পেশালি কতগুলো সার্টেন কান্ট্রি ছাড়া সে কারোর এই দেশে থাকা পছন্দই করে না। সেই লোকই কিন্তু এর আগে, সে শুধু একা না, এর সাথে আরো কট্টরপন্থী কিছু লোক মিলে 11টা মুসলমান দেশ থেকে যাতে এখানে কেউ না আসতে পারে সেই বক্তা কিন্তু তিনি ছিলেন। এবারও তাই করে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের আপনার দারুণ ক্ষতি হচ্ছে, কারণ ইটস এ হিউজ কান্ট্রি। দুনিয়ার 31 ট্রিলিয়ন যে ডলার, যে জিডিপি গ্রোথ, টোটাল জিডিপি সাইজ দুনিয়াতে আর কারো নাই। আপনি কি জানেন এটা মেনটেন করতে হলে কত লোকের প্রয়োজন, কি পরিমাণ লোক, স্কিল এন্ড আনস্কিল লোকের প্রয়োজন। অল প্রোডাক্টিভিটি, এগ্রিকালচার প্রোডাকশন থেকে যদি এটা করেন তাহলে আপনি দেখবেন যে লোকগুলো কাজ করছে। যে মুহূর্তে আমি কথা বলছি, নজরুল হাসান যেটা বললো যে কাউকে আপনার এইভাবে ড্রাইভিং লাইসেন্স, আপনি যান রাস্তাঘাটে দেখবেন এই বাংলাদেশ, পাকিস্তান, অল ইমিগ্রেন্টস, তারা এই রোদ বৃষ্টি স্নোর ভিতরে তারা দাবি করছে। এতে হয় কি জানেন, ইকোনমিটা সচল থাকে 24 আওয়ার্স। আপনি এদেরকে বের করে দেবেন। আরে ভাই, এই লোকটা, এই বেচারা রাত্রি যে ট্যাক্সি ড্রাইভার, একবার যদি রাত্রি কোথাও খেতে চায়, একটা কফি খায়, ইকোনমিক্সে তার ভিতরে কিন্তু কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে, এসব লেবার ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এবার দেখেন ইকোনমিক্সের কথায় আপনি আসেন, দেখেন আজকে এটা মানে কি আশ্চর্য কাজ, এই যেটা নজরুল হাসান টাচ করছে, 4.3% জিডিপি গ্রোথ হয়েছে। আপনি অবাক হবেন জিডিপি গ্রোথের। আজকে আমি এই প্রসঙ্গে একটা ইকোনমিক্সের ডেফিনেশন দিতে চাই যে জিডিপি সংক্ষেপে এটাকে বলা হয় সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম ইকুয়াল 0। এখানে সি মানে কনজামশন, আই মানে ইনভেস্টমেন্ট, জি মানে স্পেন্ডিং, গভর্নমেন্ট স্পেন্ডিং, পার্সোনাল স্পেন্ডিং, স্টেট স্পেন্ডিং, আর হলো এক্স প্লাস আপনার এম। এটা দিয়েই তো টোটাল জিডিপিটাকে যে কোনো দেশের, এটাকে আমরা মানে নমিনাল জিডিপি বা এটাকে অ্যাকচুয়াল জিডিপিও কনভার্ট করা যায়, এটা হয়। তাহলে আপনি সি ধরেন, এই যে কথাটা আমি বললাম যে বেচারা কিন্তু কাজ করে না, শুধু সেখানে খাবার জন্য আসেনি, সে প্রডিউস করার জন্য। একটা কাপ মনে করেন আপনি কফি কিনেছেন, এই কাপটা তৈরি হয়েছে মনে করেন আমেরিকায় কোন এক ফ্যাক্টরি। আপনি যদি কফি না খান, আপনার এই কাপের ফ্যাক্টরিতে আমার কি দরকার আছে? সুতরাং এই কিন্তু আছে সেম থিং। সিমিলারলি কফি প্রোডাকশন, কফি ফ্যাক্টরি, কফি মিলিং, প্রত্যেকটা সেক্টর, ইকোনমিক সেক্টর ইচ আদার জড়িত। তো মনে করেন আমার ড্রাইভার ভাইরা সারা দুনিয়ার সকালবেলা বিভিন্ন দেশ থেকে এসে আপনার 50,000 কাপ কফি খায় রাত্রি, বাটা খায়। তার মানে কি জানেন, এটা হলো কনজামশন। সি যে কথাটা বলেছে, সি ফর কনজামশন, টোটাল কনজামশন এটা এফেক্ট করে। সিমিলারলি ইন ক্যালিফোর্নিয়া, আপনার টেক্সাস, অল ওভার দি ইউনাইটেড স্টেটস। সুতরাং এই লোকটা খায় না ভাই, এ কাজও করে। এটা প্রোডাক্টিভিটির ভিতরে এই জিডিপির যে কথাটা বলি আমরা, তাতে এটার কন্ট্রিবিউশন রয়ে গেছে। যত আপনি কনজিউমশন করবেন তার মানে হলো এবার আসবেন আপনি আয় হলো ইনভেস্টমেন্ট, আপনি খরচ করবেন। আপনি যদি খরচ করেন তাহলে কি হচ্ছে দেখেন, যুক্তরাষ্ট্রের আপনি বলবেন যে আরে ভাই আমরা তো রাস্তাঘাটে যে দেখি জিনিসপত্র দাম বেড়ে গেছে, এইটা হলো একটা বিরাট বিষয়। আপনি যে স্পেন্ডিংটা করলেন, কনজামশন করলেন, এবার আপনি স্পেন্ডিং করলেন আপনার ইনকামটা। আপনি যখনই স্পেন্ডিং করলেন তখনই হয় কি, ইকোনমিক্স ইজ এ ফ্যাক্টর, এনি গ্রোসারি নেম ইট। আপনি যদি বলেন না রে ভাই আমি মূলো বেগুন কিনি শুধু, আরে ভাই ওটা গ্রো করে আপনি দেখবেন টেক্সাসে অথবা ক্যালিফোর্নিয়া অথবা আপনার যে কোনো একটা স্টেটে এটা তৈরি হয়, সেখানে এটা যদি প্রডিউস না হয়, কেন প্রডিউস করবে? যদি ডিমান্ড না হয় নিউ ইয়র্কে বা যে কোনো মানুষ যদি এটা না চায়, আপনি প্রডিউস করবেন কোন কারণে? সুতরাং কেউ না কেউ আপনি কনজিউম করেন বলেই
এই মূলো বেগুনির কথা দিয়ে আমি বলি, সেটা হচ্ছে ওখানে একজন কেউ তৈরি করছে আপনার জন্য, সেখানেও ফ্যাক্টর আছে লেবার। আপনি ধরছেন, ঘাট ধরে বের করছেন। এর আগেও আপনি দেখেছেন যে জমিতে যারা চাষবাস করতো, টমেটো তুলছে, তাদেরকে ধরে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ধরে ফেল দিল। দেওয়ার পরে যারা প্রডিউসার ছিল, এগ্রিকালচার ফার্মার যারা ছিল, তারা প্রোটেস্ট করেছে। আপনি কয় মাস আগে দেখেছেন, 4 মাস আগে দেখেছেন। তখন ওরা বলল, আরে না, এইভাবে আর ওই মানে খেতে যাওয়ার দরকার নাই, ওরা যদি শহরে আসে তখন ধরা যাবে, এখন ধরা যাবে না। মানেটা কি? তার মানে তারা যে ইনভেস্টমেন্ট করছে আপনার প্রোডাকশনের জন্য, সেখানে আপনার লেবার লাগবে। তাহলে দেখবেন আপনি সেভিংস, আপনি দেখেন কনজামশনে আপনার লেবার লাগবে, আপনার লোক লাগবে, খেতে হবে। তারপরে আপনি আপনি এবার আছেন আইটি, ইনভেস্টমেন্ট করলেন। আচ্ছা, ইনভেস্টমেন্টের জন্য একটা কি করেছে দেখেন, এইচ ইকোনমিক গ্রোথ, যেটা নাজমুল হাসান বলল 4.3, এটাকে বলা হয়েছে, ইকোনমিস্ট অলরেডি রেফুটেড। তারা বলছে যে এই গ্রোথটা হয়েছে শুধুমাত্র আপনার মেইনলি বিকজ অফ দি বিগ পিপল, যাদের ইনকাম হাই। এটা সাধারণ মানুষের ওকে, জন্য। সো আপনার কাছে আমাদের পার্সপেক্টিভ, যেটা আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির পার্সপেক্টিভ, যারা নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ, তাদের সবার কনসার্ন যে এই যে ইনফ্লেশন কমেছে কিনা, একদম স্ট্রেট, ইনফ্লেশন কমেছে কিনা, কমছে কিনা, কমবে কিনা, এন্ড দেন জিনিসপত্রের দামের এই যে বাজার দর এর প্রভাব পড়বে কিনা, কমবে কিনা বাজারের দাম। সহজ কথা। না, এখানে একটা জিনিস দেখেন, এটা একটা পাগলামি, একটা হসপস মেথডে ইকোনমি চলছে। গভর্নমেন্ট আপনি বলতে চাচ্ছেন যে হসপস ইকোনমি, এটাতে ইনফ্লেশনের উপর তেমন না, ইনফ্লেশন তো বাড়বে। আপনি দেখেছেন অলরেডি 3% হয়ে যাচ্ছে অতি শীঘ্রই, এখনই চলছে তাই। যদিও জিডিপি গ্রোথ আপনার 4.3, আমরা যেটা আপনার গভর্নমেন্ট চাই বা ফেডারেল রিজার্ভ চাই, সেটা ওরা চাই কি জানেন? ওরা চাই ইনফ্লেশন ইকুয়াল আপনার হচ্ছে যে গ্রোথ রেট, মানে জিডিপি গ্রোথ যদি বেশি হয় ইনফ্লেশনের থেকে, দ্যাট ইজ গুড, ইট ইজ এ পজিটিভ সাইন। এখন আমাদের ইনফ্লেশনটা বাড়ছে, ইট ইজ ওভার 3% হয়ে গেছে, 3.3 সামথিং, আর জিডিপি হয়েছে 4.3। তো ধরেন গড়ে প্রায় অন দি অ্যাভারেজ আপনি 1% হায়ার আছেন জিডিপি গ্রোথ, হুইচ ইজ গুড ইন ইকোনমিক ম্যাথমেটিক্যাল সেন্স। কিন্তু আপনি যখনই আবার নেক্সট মিটিংয়ে যাবেন, ইনফ্লেশনকে বেড়ে যাবে, কারণ আপনি জানেন ফেডারেল রিজার্ভ অলরেডি ডিক্লেয়ার করেছে যে আমরা কমপক্ষে 3 বার রেটকে নিচে নামাবো। তাহলে যদি ইনফ্লেশন যায়, তাহলে আপনি যে জিডিপি গ্রোথ নিয়ে ট্রাম্প আজকে সারাদিন এই যে বাজনা বাজাচ্ছে, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, জিরো না, সেটা হবে। আমরা দেখেন না, ওরা আরেকটা জিনিস বলছে, যেটা এটাকে বলে ওয়েজ গেইনস। আমরা এই সূক্ষ্ম জিনিসগুলো বুঝি। ওয়েজ গেইনস মানে কি জানেন? আজকে দেখেন স্টারবাক থেকে শুরু করে, ম্যাকডোনাল্ড থেকে শুরু করে, যে কোনো লেবারে আপনাকে বেশি পয়সা দিতে হচ্ছে লেবারদের। আচ্ছা, ঠিক আছে, লেবারের বেশি পয়সা পালে কিছু সুবিধা আছে, অফকোর্স সেখানে ভালো আছে, কিন্তু মনে রাখবেন এই ওয়েজ রেট বাড়ার কারণে তাদের স্পেন্ডিং বাড়ছে, কনজামশন বাড়ছে, তাদেরকে প্রাইস লেভেল মার্কেটে যখন যাচ্ছে তাদেরকে এক কাপ কফির দাম যখন $3.5 থেকে $4 এক কাপ কফি, যখন আমরা 92-93-তে আমরা এমন 75 সেন্ট 30 সেন্ট, পরে 75 সেন্ট ছিল। আবার শুধু তাই না, হ্যাঁ, কোন ম্যানহাটনে আমি দেখেছি যে আফটার 12 o'clock যদি আপনি কিনতে যান, তখন ওই 75 সেন্ট নিতেন ওরা নিত 50 সেন্ট, কারণ কফি টাইম ইজ ওভার বিফোর 12 o'clock। সো এই জিনিসগুলো এখন আর হবে না। 1 নম্বর। 2 নম্বর হলো যে প্রাইস লেভেল যেহেতু বাড়ছে, যেহেতু ওই যে একটা শুল্ক করেছে, শুল্কতে করাতে হয়েছে কি, যে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট কিছু বেড়ে গেছে, ইনফ্লেশন। না, এখানে এই জিনিসটা জানা ভালো যে ইনফ্লেশন যখন বাড়ে, তখন যুক্তরাষ্ট্রের মুদ্রার দাম কমে যায়। মুদ্রার দাম যদি করে ইন টার্মস অফ ডলার, এখানে এক্সচেঞ্জ রেটের অনেক বিষয় আছে, এগুলো আমি ডিল এখন এটা না করে ভালো। তখন আপনার এক্সপোর্ট বাড়ে, এক্সপোর্টটা বেড়ে যায়, সেভাবে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট বেড়েছে। ইম্পোর্টটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ আপনি তো ট্যাক্স বসিয়ে দিয়েছেন, ফলে আপনার ইম্পোর্ট কমে যায়, ফলে এখানে কিছুটা গেইন আপনার হয়। হাউবার এই ইকোনমিতে ইন জেনারেল যেটা আমরা লক্ষ্য করি, যে এই গুজামিল দিয়ে কোন রকম তারা চালিয়ে যাচ্ছেন। অন দি আদার হ্যান্ড, আমি গত আলোচনায় বলেছি, আজকে আর গুজামিলের পরেই থাকে, এরপরে আর যাচ্ছি না এখন। থ্যাংক ইউ সো মাচ। গুজামিল করতেই থাক। আমরা একটু আলাপ করি আপনার কাজী ফৌজিয়ার সাথে, তারপরে টিপু সুলতানের সাথে আলাপ করব। কাজী ফৌজিয়া, আপনি জানেন যে একটু আগে আমরা শুনলাম ভয়াবহ খবর ইমিগ্রেশনের,
যে পলিটিক্যাল অ্যাসাইলাম যারা সিক করেছেন তাদেরকে থার্ড কোনো কান্ট্রিতে পাঠিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে, যে ওইখানে তারা থাকবে এখান থেকে ধরে। দেন দরপাকড় তো হচ্ছেই। আপনি জানেন যে এই দেশে যারা আছে তারা অনেকেই ভয়ে ভীতির মধ্যে আছে এবং অনেকেই বিপদের মধ্যেও আছে। তো এই অবস্থায় ড্রাম সহ যে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন যারা আছে তারা কী ধরনের হেল্প করতে পারে তাদের জন্য? এই মুহূর্তে আসলে বিভিন্ন রকমের ধরপাকড় চলতেছে। কিছু আছে সাইলেন্স ডেপুটেশন, যেটা আমরা বলতেছি, জি, একজনকে ফেডারেল প্লাজাতে ডাকে অথবা কোর্টে ডাকে, বিভিন্ন কারণে ডাকে, ডাকার পর ওইখান থেকে তাদেরকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয় এবং ডিপোর্ট করে দেওয়া হয়। আর একটি খবর আমি আজকে শুনলাম, পুরোপুরি নাম্বার সত্যি কিনা আমি জানি না, কিন্তু বেশ কিছু লোক, বাংলাদেশি লোককে কালকে জেএফকে এয়ারপোর্টে থেকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু লোক ছিল যারা বাওয়া কেসের ট্রাভেল ডকুমেন্ট ছিল। বাওয়া কেস হলো তারা ইউএস সিটিজেন বিয়ে করছে এবং তাদের ইউএস সিটিজেনের সাথে বনিবনা হয় নাই, ভায়োলেন্স, লাইক এটা বাবা বলে আর কি, ভায়োলেন্স এগেনস্ট ওমেন ওর মেন আর কি, পার্টনারদের সাথে ভায়োলেন্স হওয়ার পরে তারা এক ধরনের কেস থেকে তারা অ্যাপ্রুভাল পেয়েছিল, ট্রাভেল পারমিট পেয়েছিল। গত পরশুদিন ইউএসসিএস থেকে একটি ইমেল আসে যে বাওয়া ফ্রডের কারণে বাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এই লাইনে প্রচুর ফ্রড হয়েছে যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সো গত পরশুদিন ইমেলটা পাইলাম, আর আজকে শুনলাম সকালবেলা যে গতকালকে বেশ কিছু বাংলাদেশি মানুষকে জেএফকে থেকেই রিটার্ন করা হয়েছে। এই সবাই বাওয়া কেসেরই লোকজন ছিল। সো নানান প্রক্রিয়াতে লাইকে মানুষকে রিপোর্ট করতেছে। তার কিছুদিন আগে শুনলাম ডেলিভারি ওয়ার্কারদেরকে ব্রুকলিনের একটা জায়গা থেকে ওত পেতে ছিল আইস, যখন ডেলিভারি ওয়ার্কাররা ডেলিভারি দিয়ে একটা জায়গায় এসে গ্যাদার করে, ওখান থেকে বেশ কিছু মানুষকে ধরেছে এবং তাদেরকে ডিটেনশনে নিয়ে গেছে। তার মধ্যে কিছু নোয়াখালীর মানুষজন ছিল, একজনের আত্মীয়ের সাথে আমার কথাও হয়েছিল। সো এই যে মানুষগুলোকে ধরে নিয়ে যায়, ফার্স্ট অফ অল হলো ড্রাম বা অন্য অন্য অর্গানাইজেশনের তেমন কিছু করার থাকে না। ওই মুহূর্তে যদি করার থাকে সেটা হলো তার লয়ারের। প্রথম কথা হলো যদি লয়ার থাকে, যদি লয়ার না থাকে তাহলে আইডিপি, ইমিগ্রেন্ট ডিফেন্স প্রজেক্টের একটা হটলাইন আছে, সেই হটলাইনটা গুগলেই পাওয়া যায়। আইডিপি লিখলে, আইডিপি ইমিগ্রেশন ডিফেন্স প্রজেক্ট, ওদের যে হটলাইনটা, ওদের হটলাইন নাম্বারটাতে কল করলে ওরা এক ধরনের লিগ্যাল সাপোর্ট প্রোভাইড করে। আরেকটা হলো আওয়ার সিটি আওয়ার রাইটস। আওয়ার সিটি আওয়ার রাইটসের ওয়েবসাইটেও বেশ কিছু ভাষায় অনুদিত কাগজপত্র আছে এবং তাদের একটা সাহায্যকারী থাকে, সেখান থেকে করা হয়। কিন্তু বেসিক কাজটা থাকে আসলে লয়ারের। লয়ার যদি কোনো মোশন করে কোনো কিছু করে মানুষটাকে আটকাতে পারে তাহলে ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে ট্রাম্পের মেন এজেন্ডা হলো ইমিগ্রেন্ট মুক্ত করা এই দেশকে যে কোনো উপায়ে। আপনি আজকে দেখেছেন, আপনি নিজেও একটা নিউজ লিঙ্ক পাঠিয়েছেন শিকাগোর, যেখান থেকে সে আর্গু করতেছে সে মিলিটারিকে ডিপ্লয় করবে না, আর গভর্নমেন্ট সাইড এটা বলতেছে, আর জনগণ বলতেছে না মিলিটারি এইভাবে সে ডেমোক্রেটিক স্টেটকে টার্গেট করে পাঠাতে পারে না। নিউ ইয়র্কে এখনো মিলিটারি আসে নাই। আপনারা জানেন যে জোহরান মামদানি গিয়ে একটি মিটিং করেছিল, মিটিংয়ের ফলশ্রুতিতে সেইভাবে নিউ ইয়র্কে এখনো অ্যাটাক করে নাই, কিন্তু তার মানে না যে নিউ ইয়র্কে আইস রেড হচ্ছে না। এরকম ছোটোখাটো আইস রেড এখানে ওখানে হচ্ছে এবং লোকজনকে বেশিরভাগই ফেডারেল প্লাজায় ডেকে নিয়ে তারপর তাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে। সো আমি বলবো যে আমাদের মতো সংগঠনগুলা, হ্যান্ডস অফ এনওয়াই নামে একটা কোয়ালিশন বানানো হয়েছে, যেটা ব্লক টু ব্লক আর বিল্ডিং টু বিল্ডিং অর্গানাইজিংয়ের চিন্তা করা হইতেছে। সেটার ফলশ্রুতিতে আমরা জনগণকে যে জিনিসটা এখন, আগে যেরকম আমরা বলতাম নো ইউর রাইটস, দরজা খুলবা না, এটা করবা ওইটা করবা, তার সাথে আমরা এখন যুক্ত করতেছি একে অপরকে প্রোটেক্ট করার যে কাজটা। সেটা হলো আমরা এক ধরনের ম্যাটেরিয়াল মানুষকে দিতেছি। আমি গত সপ্তাহে একটা নো ইউর রাইটস ওয়ার্কশপ করেছি নোয়াখালী সমিতির অফিসে, এখন দোকানে দোকানে গিয়ে করব এই সপ্তাহ থেকে। আমরা যেটা মানুষকে দিতেছি, আমরা একটা বাঁশি দিতেছি তাদেরকে। আমরা বলতেছি যে জনগণকে জানাইতেছি, যদি তারা বাঁশির শব্দ শুনে তারা বুঝবে যে কাছাকাছি আইস আছে অথবা আইস কাউকে অ্যারেস্ট করতেছে, তো তারা নিরাপদ স্থানে চলে যাবে। তো বাঁশিগুলো মূলত আমরা স্ট্রিট ভেন্ডর, দোকান মালিক, দোকান কর্মচারী এদেরকে সরবরাহ করতেছি উইথ ট্রেনিং ম্যাটেরিয়াল। বাঁশির সাথে তারা একটা কাগজও পাচ্ছে। সো হ্যান্ডস অফ এনওয়াই কোয়ালিশনটা আমরা চেষ্টা করতেছি ব্লক টু ব্লকে বানাইতে। ব্লক টু ব্লকের মানুষ যদি অ্যাওয়ার হয় আর একে অপরের প্রতিরোধে আগায় আসে,
যেরকম আপনি যদি আইস রেড দেখেন, আপনি যদি ভিডিও করা শুরু করেন, নিরাপদ দূর থেকে রেকর্ড করা শুরু করেন, মানুষের অধিকারগুলো চিল্লাই চিল্লাই বলতে শুরু করেন, তারা পিছু হটে। আপনারা ক্যানেল স্টেটে এরকম ঘটনা দেখেছেন। সো একে অপরকে রক্ষা করাটা এই আউটের যে বাসিগুলো কি আপনারা সাপ্লাই করেন? হ্যাঁ, বাসিগুলো আমরা সাপ্লাই এই কি করতেছি। ধরনের বাসি এগুলা? কি ওই যে হুইসেল এটা বাসি? জাস্ট আমরা ছোটবেলা স্কুলে যে স্পোর্টস এর অনুষ্ঠানে যেই ধরনের বাঁশি বাজাইতাম রাইট, সেই রাইট। ধরনের। তবে কাগজের মেটেরিয়ালে লেখা আছে, ছোট ছোট দুইটা ফু যদি দেয় তাহলে বুঝতে হবে আইস কাছাকাছি আছে। জোরে যদি ফু দেয় অনেক লম্বা করে, বুঝতে হবে আইস অলরেডি কাউকে অ্যারেস্ট করতেছে, মানুষ যেন ও নিরাপদ দূরত্বে মাই গড! কাগজপত্র নেয়। কিন্তু তার সাথে একটা কাগজ থাকে, সেই কাগজে লেখা থাকে বাঁশির ধরনটা কি, বাঁশি কিভাবে বাজাতে হবে। আমরা চাইতেছি বাড়ি ঘরের লোকজন, মহিলারা, শিশুরা, বাচ্চারা সবাই জানুক এবং আইস দেখা মাত্র আওয়াজ করুক, যাতে কাগজপত্রবিহীন লোক, vulnerable লোক নিরাপদ দূরত্বে সরে যেতে পারে। আর যদি দেখে কাউকে অ্যারেস্ট করতেছে, প্রতিরোধ হিসাবে ভিডিও রেকর্ডিং শুরু করতে পারে। তো আমরা এই ধরনের ট্রেনিংগুলো প্রদান করতেছি, কারণ পার্সন টু পার্সন সার্ভিস ভেরি হার্ড। কারণ প্রতিটা মানুষ নিজের লয়ার থাকে, আর নিজের লয়ারের কাছে তার কাগজপত্র থাকে। একটা মানুষকে ডিটেনশনে নিলে তার ডকুমেন্টেশন দেখে সবকিছু রেডি করতে, প্রিপেয়ার করতে যে সময় লাগে, ওই সময়টা বাইরের একজন লয়ার পারে না, নিজের লয়ার পারে। কিন্তু আমরা চেষ্টা করতেছি মানুষটা যেন এরেস্টই না হয়, আইসের কাছে না যায়, সেই প্রতিরোধ গড়ে তুলতে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। কাজী আমরা যাই এখন জনাব টিপু সুলতান। টিপু সুলতান, আপনি জানেন যে ট্যাক্সি ওয়ার্কার যে মুভমেন্ট, এই মুভমেন্টের আপনি একজন কিং, এবং আপনি অনেক দিন থেকে এই আন্দোলন, আপনি তো অন্য কিছু করেছেন বলে আমার মনে হয় না, সিন্স ইউ আপনার রেস্টুরেন্ট জব যখন ছাড়ার পরে বোধহয় আপনি জয়েন করছিলেন। যে কত বছর হলো টিপু সুলতান এই ইন্ডাস্ট্রিতে আপনার? 21 years. 21 21 years বছর। as জি a জি জি। taxi workers আপনার অর্গানাইজার। এয়ারলাইন্স এর সাথে। জি জি। সো আমরা জানতে চাই যে আপনার আপনাদের যে ট্যাক্সির যে কি বলে ওইটাকে আপনার Deactivation. ড্রাইভারদের জন্য যে ডিঅ্যাক্টিভেশন যে বিল ছিল, এই বিলটি পাস হয়েছে। এটা ডিঅ্যাক্টিভেশনটা কি, এবং এই বিল পাস হওয়ার কারণে সুবিধাটা কি হবে? Alright, thank you so much. আপনারা যারা দেখছেন দূরের এবং কাছের, এবং ডেফিনেটলি টাইম টেলিভিশনের যারা নিয়মিত দেখছেন, এবং আপনারা আরো বেশি করে দেখবেন, কারণ টাইম টেলিভিশন যেভাবে প্রেজেন্ট করে ড্রাইভারের ব্যাপারগুলি খুবই অথেন্টিক এবং সবসময় ড্রাইভারের সাথেই থাকে। আমি রিকোয়েস্ট করব যে বাংলাদেশে প্রায় 30-40 হাজার ড্রাইভার আছেন, তারা সবসময় টাইম টেলিভিশনকে ফলো করবেন এবং তাহের ভাইকে সাপোর্ট করবেন। তারপরে এখানে কাজী ফৌজি আপা আছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। আমি অ্যাটর্নি মিলান সাহেবকে দেখতে পাচ্ছি এখন, উনিও জয়েন করেছেন। আচ্ছা, ওনার কাছে একটু, যেহেতু একটু দেরিতে জয়েন করেছে, আমরা একটু পরে শুনি আপনার কাছে, আপনার কথা শুনি আগে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ কাজী ফৌজি আপা এবং ড্রাম, তারাও আমাদের বিলকে সাপোর্ট করেছেন, বিল নাম্বার 276। ব্যাপারটা হচ্ছে যে গত 3 বছর ধরেই আমাদের এই বিলটা হ্যাঙ্গিং ছিল। বিলটা হচ্ছে এরকম যে ঘটনাগুলো ঘটতো কি, ঘটনাগুলো 2016 সন থেকে আমার নলেজে আছে। উবার এবং লিফট কোম্পানিগুলি কোনো কমপ্লেইন, সত্য অথবা মিথ্যা, যে কোনো কারণেই দেখা গেল যে একটা বন্ধ করে দিত, বন্ধ করে দিয়ে বলতো যে এটা আমরা ইনভেস্টিগেশন করছি। এরকম হাজার হাজার লোক যাদের ইনভেস্টিগেশনের কোনো রেজাল্ট তারা ওইভাবে দেখতে পায়নি, অথচ ম্যাক্সিমাম লোকই কিন্তু ইনোসেন্ট। এমনও লোক আছে যে রোজা রেখেছে অথচ কমপ্লেন করছে সে মনে হয় ড্রাগ নিচ্ছে, এরকম কিছু আর কি। তো এগুলি সঠিক কোনো ভেরিফিকেশন ছিল না, লিগ্যাল সিস্টেম ছিল না। এখন উবারের কাছে যখন ড্রাইভাররা আবার অ্যাপিল করতো, তো ম্যাক্সিমামই দেখা যেত যে কখনো তার শেয়ার উবার অথবা লিফটে ফেরত পেত না, তার অ্যাকাউন্টে ফেরত পেত না। এখন একটা 80 থেকে 90 হাজার ডলার দিয়ে যখন একজন ড্রাইভার গাড়ি কিনে, এবং সে যখন 15 বছর 20 বছর ধরে এই সার্ভিসে আছেন, যদিও উবার আসছে 15 বছর ধরে, তো এই ড্রাইভারটা সে যাবে কোথায়? তার সংসার, ফ্যামিলি সবকিছু একেবারে লন্ডভন্ড তছনছ হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে ড্রাইভার ইনকাম করে সত্য, কিন্তু ড্রাইভারের টাকা কিন্তু আর সেফ থাকে না, কারণ ওরা যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যয় করে। কিন্তু যারা চাকরিজীবী তাদের স্যালারি একটা একটা টাইট থাকে, তাদের তাদের চেক থাকে, আর ড্রাইভার যারা আছে ওদের তো পকেটের মধ্যেই ক্যাশ থাকে, তো বেসিক্যালি ড্রাইভারের টাকা সেফ থাকে না। তো এই যে একটা বিশাল
দুরবস্থা, এবং আপনি জানেন 50 থেকে 60% ড্রাইভার হচ্ছে মুসলমান। আপনি আগে এক সময় প্রায় মোর দেন 20% ড্রাইভার ছিল বাঙালি, এখন সেটা নেমে আসছে, প্রায় 15 থেকে 16% ড্রাইভার বাঙালি আছেন। তো এর ভুক্তভোগী ছিল এই ড্রাইভারগুলি। তো আমরা গত 3 বছর ধরেই এটাকে ট্রাই করছি। বিলের স্পন্সর হচ্ছে শেখর কৃষ্ণা, জ্যাকসন হাইটের সিটি কাউন্সিল, আমাদের শাহানা আপা কো স্পন্সর, এবং উনিও সেই প্রথম থেকে এই বিলের পাশের জন্য ট্রাই করছিলেন। তো ফাইনালি এই গত 18 তারিখে আর কি এই বিলটা পাশ হলো, এবং 40 জন সিটি কাউন্সিল এই ভোটের পক্ষে ভোট দিয়েছেন। তো বিলটা এমন ভাবে ডিজাইন করা আছে যে এই বিলটা শুধু উবার লিফট ড্রাইভারই না, ইয়েলো ক্যাবে যেই যাত্রীগুলি দেওয়া হয় উবার থেকে, ইয়েলো ক্যাবও আজকাল যাত্রী উঠায়, উবারের যাত্রী উঠায়, তো ওই উবারের ওইখানেও ডিঅ্যাক্টিভেশন হয়। সুতরাং আপনি যদি কাউন্ট করেন পুরা ইন্ডাস্ট্রিতে 100,000 ড্রাইভার সবাই এই বিলের মাধ্যমে প্রোটেক্ট হয়েছে। এছাড়াও এই বিলের যে স্ট্যান্ডার্ডিটা আছে, এই বিলটা আপনার ডেলিভারি ওয়ার্কার্সদেরকেও প্রোটেক্ট করবে। তো এটা একটা বিশাল ভিক্টরি। এখন এখন বিলটা অপেক্ষা করছে মেয়রের সিগনেচারের জন্য। যদি মেয়র সিগনেচার করে তাহলে এটা আগামী 6 মাসের মধ্যেই নেক্সট 6 মান্থ সিগনেচার করবে, এটা কি কারেন্ট মেয়র অ্যাডাম এটাকে সিগনেচার করবেন। উনি তো বিল সিগনেচার করতে হবে, তাই না? যত বিলগুলি পাস হবে সিগনেচার না করে এবং পরের এটা কত, এটার মানে এই বিলে সই করতে হবে কতদিনের মধ্যে? বিলগুলো সব ব্যাটো প্রুফ মেজরিটি আছে। কতদিন পরে এটা ইনভ্যালিড হবে? কতদিনের মধ্যে সই করতে হয়? 1 মাস, রাইট? এটা এখন যদি মনে করেন উনি সই করলো, মনে করেন ধরেন কালকেই সই করে দিল, 6 মান্থ, 6 মাসের মধ্যে এটা একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, তাই না? যে নিউ ইয়র্ক সিটির যে কনজিউমার ডিফেন্স প্রোটেকশন ইউনিট আছে, তারা সেখান থেকে এগুলির একটা স্ট্রাকচার তৈরি করে। ওইটা ওই বিষয়ে পড়ে যাচ্ছে, এটা তো পরের ব্যাপার। বাট কথা হচ্ছে এখন মেয়রের সাইনের অপেক্ষা আছে। এটা মেয়র সাইন করলে দেন ইট উইল বি পাস, ল হবে পাস, এন্ড দেন এটা ইমপ্লিমেন্টেশন করার কাজ পরে এটা হবে। সেই 6 মাস লেগে যাবে। সো কতদিন আগে পাস হয়েছে এটা? এটা 18ই ডিসেম্বর যে পাস হইতে এখানে 12 দিন, আর এরপরে আছে আরো আপনার 18 দিন, রাইট? সো দ্যাট মিন্স জোহরান মামদানির শপথ নেওয়ার পরেও এর ভ্যালিডিটি থাকবে। জি জি জি, যদি মেয়র এটা সই না করে তাহলে যেটা আপা বললেন আর কি, কারণ ভোট তো 40টা আছে, 36 ভোট হলে এটা 34 ভোট হলে মেজরিটি ওভাররাইড করা যায়। আপনার কথা শুনতেছি না। জি, বললাম যে যদি 30 ডেজ লেটার, মানে এরিক অ্যাডাম সাইন করলো না, আমরা ধরি না এরিক অ্যাডাম সাইন করলো না, কারণ এটা কর্পোরেশনের এগেনস্টে বিল। সো 30 ডেজ লেটার এটা অটোমেটিক ব্যাটো প্রুফ মেজরিটিতে পাস হয়ে যাবে, কারণ এটাতে ব্যাটো প্রুফ মেজরিটি বিল আছে। কারণ ডেলিভারি ওয়ার্কার বিল, ভেন্ডর বিল, ড্রাইভার ডিঅ্যাক্টিভেশন বিল, এগুলো সব একসাথে পাস হয়েছে, আর এগুলো সবগুলো ব্যাটো প্রুফ মেজরিটি আছে। যদি এরিক অ্যাডাম নাও সাইন করে আমাদের চিন্তার কোনো কারণ নেই, আমাদের নতুন মেয়রকে গিয়ে আবার ধরা লাগবে না, এটা অটোমেটিক পাস হয়ে যাবে, আইন হিসেবে পাস হয়ে যাবে, আইন হিসেবে পাস হয়ে যাবে। এবং এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব নেবে নতুন যে ডিসিডব্লিউ পির যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে তারা, কারণ এইটা তো এই অ্যাডমিনিস্ট্রেশন তো 31 তারিখে শেষ না, নতুন অ্যাডমিনিস্ট্রেশন আইসা এটাকে শুধু ইমপ্লিমেন্ট আমি আরেকটু কথা বলছি যে আসলে এই বিলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে ড্রাইভারকে নোটিশ দিতে হবে, এবং নোটিশ দেওয়ার পরে ড্রাইভার সুযোগ পাবে যে সিটি এজেন্সির কাছে এটা প্রমাণের জন্য, এবং আরবিট্রেশনে যেতে পারবে, তারপরে জাজের কাছে যেতে পারবে। সোজা কথা হচ্ছে এতদিন যেটা হচ্ছিল যে ড্রাইভার গিলটি, সোজা কথা 1 নম্বরে হচ্ছে অ্যাপটা বন্ধ করে ড্রাইভার গিলটি। তো এখন যেটা হচ্ছে যে উবার এবং লিফট কোম্পানিকে এবং যারা ডেলিভারির ডোর ড্যাশের মতো আছে ওদেরকে প্রমাণ করতে হবে যে এই ওয়ার্কার্স তারা আসলে অপরাধী আসলে। আদারওয়াইজ যদি কোনো কারণে যদি ডিঅ্যাক্টিভেশন করেও
এরপরেও যদি প্রমাণিত হয় যে ড্রাইভার আসলে ইনোসেন্ট, তাহলে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে। তো ইন জেনারেল 100,000 ড্রাইভার এবং ডেলিভারি যদি আপনি কাউন্ট করেন 65,000 ডেলিভারি ওয়ার্কার্স আছে নিউ ইয়র্ক সিটিতে। এই সমস্ত ড্রাইভার গুলি তাদের যে চাকরির যেই একটা ক্ষণকালীন যে স্ট্রেস, যে আমি জানি কখন ডিঅ্যাক্টিভেশন হয়ে যায়, তাই না? তো এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া। ওভার। এই আচ্ছা, জি জি জি, একটা জিনিস বলি, সেটা হলো ডেলিভারি ওয়ার্কার ডিঅ্যাক্টিভেশনের সাথে ড্রাম থেকে আমরা পার্টনারশিপ করছি ডোর ড্যাশের সাথে, আর ট্যাক্সি ক্যাব অ্যালায়েন্সকে আমরা সমর্থন দিছি। যেই জিনিসটা হয়েছে এটা একটা হিউজ ভিক্টোরি। আসলে আসলে আমাদের বাংলাদেশি মিডিয়াগুলো এটা কভার করে না, তো যার জন্য তারা নোটিশ করে নাই। আর এত কিছু ঘটতেছে সিটিতে, মানুষ শুধু মেন দিকে তাকায় আছে, কিন্তু এটা কিন্তু একটা হিউজ ভিক্টোরি হয়েছে। স্ট্রিট ভেন্ডারদের একটা বিল পাস হয়েছে, ডেলিভারি ওয়ার্কারদের একটা বিল পাস হয়েছে, ড্রাইভারদের একটা বিল পাস হয়েছে। ডিঅ্যাক্টিভেশন বিল কিন্তু কোটি ডলারের, এই মানে মিলিয়ন ডলার, কোটি ডলারের কর্পোরেশনের উপরে হয়েছে। যেই জিনিসটা হয়েছে সেটা হলো, আমরা বলি আর কি, আমাদের আমাদের জবানে বলি, এটা বিলের জবান না, আমাদের অর্গানাইজার জবানে বলি, গুড কজ টু ডিঅ্যাক্টিভেশন। যদি কাউকে ডিঅ্যাক্টিভ করা হয় তার জন্য উল্লেখযোগ্য কারণ দেখাইতে হবে। ড্রাইভারদেরকে আগে ডিফেন্স করার বা ডেলিভারি ওয়ার্কারদের ডিফেন্সের কোনো সুযোগ ছিল না। একটা অ্যাপস বন্ধ করে দাও মানে বন্ধ করে দাও, ওইখানে হাজার কল করলেও কোনো লাভ নাই, উত্তর দেওয়ার কেউ নাই, অটোমেটিক মেশিন উত্তর দেয়। সো এই মানুষগুলো ফ্রাস্ট্রেশনে ভুগতে, একটার পর একটা অ্যাপস বন্ধ হয়ে যাওয়া, বেকার হয়ে যাওয়া, সুইসাইডের দিকে আগায় যাওয়া, মেন্টাল হেলথ প্রবলেমে পড়া, বাড়ি ভাড়া না দেওয়া, হোমলেস হয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো বন্ধ হয়েছে। এখন ড্রাইভার এবং ডেলিভারি ওয়ার্কারদের আত্মপক্ষ মানে সমর্থনের জায়গা সুযোগ। তৈরি হয়েছে। তারা এখন আপিল করতে পারবে, তারা এখন এটা নিয়ে ফাইট জি। করতে পারবে। আর একটা জিনিস আছে, এই শুনেন না, এই যে এই বিলের সবচেয়ে গুড জিনিস, এই বিলের গুড জিনিসটা হলো, এই বিলে আমরা সাজেস্ট করছি 1 বছরের 2 বছরের পিছনে যাবে, যেগুলা ডিঅ্যাক্টিভ করছে এগুলাকে অ্যাক্টিভ করতে হবে। সো ড্রাইভারের ক্ষেত্রে হবে। তার একটু একটু কারেকশন করছি, 7 ইয়ার্স, এটা 7 ইয়ার্স, 7 বছর পর্যন্ত ব্যাকে যাওয়া যাবে আর আমরা যদি এটা। ডেলিভারি ওয়ার্কার 2 বছরের পিছনে যাইতে পারি। ওকে। আর যারা উবার এবং লিফটের ড্রাইভার আছেন, তারা দেখা গেছে যে যে সময় ইমপ্লিমেন্ট হবে সে সময় থেকে 7 বছর পর্যন্ত এটাকে ব্যাক করা যাবে। বাট এনিওয়ে, এখন আমার কথাটা হচ্ছে যে নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্স হচ্ছে মেম্বার বেস একটা অর্গানাইজেশন। আপনারা যারা প্যান্ডেমিকের সময় আনএমপ্লয়মেন্ট নিলেন, আপনারা যে $475 মিলিয়ন মেডিলিয়নের মাপ পাইলেন, আপনারা যে এই যে 100,000 ড্রাইভারের যে প্রোটেকশনটা পেলেন, তাই না? আপনারা যে $328 মিলিয়ন চুরির টাকা ফেরত পেলেন, আপনারা যে 19 বছরের মামলার পরে $140 মিলিয়ন লাইসেন্স সাসপেনশন এবং অ্যারেস্টের কারণে সেটা আসছে। এত কিছু করার পরও আমার ভাইদের ইউনিয়নকে, সংগঠনকে সাপোর্ট করার কার্পণ্যটা তো কোথায় ভাই? আপনাদের কোন জায়গাটা আপনাদেরকে আটকায় রেখেছে ভাই? আপনারা সাপোর্ট করছেন। আমি আরেকটা কথা বলি, শেষ করতে হবে, শেষ করতে হবে। জি, আমি আরেকটু কথা বলি। আমি প্রতিটা এয়ারপোর্টে আপনারা যান, তাই না? এই এয়ারপোর্ট গুলি নামাজের জায়গাটা, যখন আপনি নামাজ পড়তে যান রে ভাই, এটা আসমান থেকে নেমে আসে নাই। আমার কাছে ছবি আছে, পিকচার আছে, মিছিল মিটিং সব আছে। কিন্তু আপনি একবার নামাজ পড়তে গেলে জিজ্ঞেস করবেন নিজের বিবেককে যে আপনি নিজে এই ইন্ডাস্ট্রির জন্য কতটুকু কন্ট্রিবিউশন করছেন। যেটা আমি মনে করি যে মানুষের জীবন খুব সীমিত। 21 ইয়ার্স চলে গেল এই ড্রাইভারের আন্দোলন নিয়ে, আর কলেজের আরো 4 বছর অ্যাড করলে 25 ইয়ার্স চলে গেল। এখন আমার জীবনের 25টা বছর আন্দোলন করে চলে গেল, তাই না? কিন্তু জীবনটা খুবই ছোট। তা আলহামদুলিল্লাহ, আমার জান মাল সম্পদ সময় আমি খুব ভালো করে গর্ববোধ করে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি এই কাজগুলি করছি, এটার বদৌলতে যদি আমাকে মাফ করো, তাই না? কিন্তু আপনার জীবনে কি আছে? আপনারা যারা এই যে ড্রাইভিং করছেন, মিছিলে আসেন না, প্রোটেস্টে আসেন না, কন্ট্রিবিউশন করেন না, তারপরে ভাই সবকিছু ফাও না রে ভাই। আপনি ঘর থেকে বের হলে আপনি যে রাস্তাটা যে পরিষ্কার, সেইটাও কোনো না কোনো বিপ্লবী লোক সেটা প্রতিবাদ করে, এই জন্য আপনার রাস্তাটা ক্লিন থাকে। প্লিজ আপনারা নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সকে সাপোর্ট করবেন এবং কঠিনভাবে সাপোর্ট করবেন। সবচেয়ে বেশি দরকার হচ্ছে এই মুহূর্তে, আপনি ভুলে যাবেন না ড্রাইভারলেস গাড়ি কিন্তু শহরেই আছে, পাইলট প্রজেক্টে আছে। আপনাদের ইনকাম যেটা আরো বাড়ানো উচিত, তাই না? আরো অনেক কিছু আছে। তো আপনারা যখন এটাকে আল্লাহর কাছে রিগ্রেট করবেন
দেখবেন আল্লাহর রহমত আসবে। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর আমাদের অ্যাটর্নি মীর মিজান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? Thank you, sir. Thank you. I apologize to that you are attorney and your time is very valuable, but you are waiting. It's been a long time. I apologize for it, and I'm so sorry for it, sir. ঠিক, মানে এটা মানে টাকা পয়সা ইনকাম করতেছি, সুতরাং এতে প্রচারও চলছে, কারণ এগুলোর মাধ্যমে আমাদের তো প্রচার হয়। আপনাদের মতো মাস মিডিয়ার যে কর্মীরা যুগ যুগ ধরে আমাদেরকে যেভাবে হেল্প করছেন, তার জন্য আমরা আজকে এই অবস্থায় এসেছি। আপনারা আমার সালাম গ্রহণ করুন। তো আমি আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। প্রথমেই আপনাকে জানতে চাই যে ইমিগ্রেশন নিয়ে আপনি জানেন যে একটা প্রচণ্ড চাপের মধ্যে ইমিগ্রেন্ট কমিউনিটি আছে, এবং তাদের আসলে এই সময় খুব সাহায্য দরকার। স্পেশালি দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি, বাট দে কেয়ার অ্যাবাউট দ্য রিয়েল রিপ্রেজেন্টেশন উইথ এ লাইসেন্স লয়ার। সো আপনি প্রথমে আপনার সাথে যোগাযোগ করার একটু বাহন কী হতে পারে, এটা আগে বলে দেন একটু সবাইকে। কিভাবে যোগাযোগ করবে লোকজন যদি ইফ দে নিড এনি হেল্প? মানে আপনি আমার প্রচার করতে চাচ্ছেন? জি, আমি প্রচার করতে চাচ্ছি। এগুলো বন্ধ করেন। এই যে ডান পাশে একজন মহিলা আছেন, কমিউনিটি ওনার সার্ভিস। কথা বলে নেই, নাহলে এটা অপরাধ হবে। আমি বহু আগের থেকে আমি দেখেছি, সেই অনেক আগের থেকে, আর কিছু নামও আমার মনে আছে। এই যে ড্রাম যারা করছেন, তারা কিন্তু প্রচুর কাজ করছেন এই ইমিগ্রেশন লাইনও। শুধুমাত্র এই যে এগুলো বললেন এগুলো ছাড়াও আমি সেই আর্লি 90s থেকে আমি দেখেছি ওনারা এগুলোর উপর কাজ করছেন। তারপরে এই যে যে কথাটা বললেন, এটা টার্মটা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভিটি। এই যে 7 বছর পিছিয়ে নিয়ে গিয়ে ওনারা যে এই কাজটা করে দিলেন, এটা যে কতজনের কত মানে দোয়া পাবেন, সোয়াব হবে। হ্যাঁ, কত যে এই যে তারপরে 2 বছর পেছনে, 7 বছর পেছনে নিয়ে গেলেন, এটাতে অনেকের অনেক উপকার হবে। হ্যাঁ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। ওনাদের কাছে আপনারা যান। আমরা তো টাকার জন্য কাজ করি, হ্যাঁ, কিন্তু ওনারা যেই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, এই জন্য আমরা অন্তত একটু সালাম দিতে পারি, মানে সালাম মানে শুভেচ্ছা জানাতে পারি। হ্যাঁ, যাই হোক, হ্যাভিং সেড দ্যাট, আমি এই সুযোগটা নিচ্ছি। আমি এই দেশে আসার আগে না, এই দেশে এসেও আমি লোক প্রশাসন বিভাগের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার আগে মহর্ষি ক্যাডেট কোর্স থেকে আমি ম্যাট্রিকে সেকেন্ড স্ট্যান্ড করি, বা ইত্যাদি বিভিন্ন কিছু গেল। যাই হোক, আমি এখানে বাংলাদেশে শেষ করে আমি নরওয়েতে 2 বছর পড়েছি, ইউনিভার্সিটি অফ অসলোতে। তারপরে আমি কি যেন বলে এখানে এসে এমপিএ করেছি। তারপরে জাতিসংঘে কিছুদিন কাজ করে তারপরে আমি পিএইচডি শুরু করি। করতে করতে এক পর্যায়ে, মানে আমি F1 স্টুডেন্ট ছিলাম, দেখি যে আমার আর যাওয়া হচ্ছে না। হ্যাঁ, আমি মানে হারিয়ে যাওয়া যে ব্যাপারটা, 5 বছর পর্যন্ত ওয়েট করেছি, ডিপার্টমেন্টে কোনো টিচার নেয়নি। আমি যে অ্যাপ্লাই করবো, সকল চলিয়া যাইবো, ওগুলোর কিছুই হইল না। হ্যাঁ, তো তখন ভাবলাম এই দেশে কি করলে ভালো হয়। তো একটা গোপন ইচ্ছা ছিল, বহু কষ্ট করে আপনার চোখের সামনেই গেল হয়েছে। আপনি সেই আর্লি 90s থেকে আপনারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। গেল হচ্ছে যে আমি ল পড়লাম, জুরিস ডক্টর ডিগ্রি করলাম, এক চান্সে বার পাস করলাম। তারপরে ডিসেম্বর 15, 99 থেকে আমি এখানে উকিল। গেল তো আমার একটা কথা হচ্ছে যে আমি কি ধরনের লয়ার, সেটা একটা তথ্য আমি দিতে চাই, যে আমি 50টা শহরে, রাষ্ট্র না, শহরে ফিজিক্যালি গিয়ে আমি কেস করেছি। তো সৌভাগ্যক্রমে এগুলো সবই হয়েছে, সব চাইনিজ ক্লায়েন্ট ছিল। হ্যাঁ, তার আগে আমি 5 বছর নিজে প্র্যাকটিস করেছি, কি যেন বলে ফার্মে চাকরি করেছি, ওখান থেকে ওদের সাথে পরিচয় ইত্যাদি বিভিন্ন কিছু। আজকাল এই আপনাদের কল্যাণে কিছু বাঙালি ভাই বোনও আমাকে চিনে, যার ফলে ওনারা আসে। আচ্ছা, আর আমি হচ্ছে এখানে ফেডারেল প্লাজার ঠিক উল্টো দিকে 305 ব্রডওয়েতে 6 তলায় বসি। আমার ফোন নাম্বার হচ্ছে 212-732-2220। হ্যাঁ, তো গেল আমার এনাফ প্রচার হলো। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আপনার বিরোধিতা করছি, যে সেটা হচ্ছে যে আপনি বলেন টাকা কোনো সমস্যা নাই, কি যেন বলে ওনাদের সাহায্যটা দরকার। দেখেন, আমি প্রচুর কনসালটেশন করি, এবং আগামী কয়েকদিন আমার পুরো কনসালটেশন বন্ধ, কারণ আমি 30 তারিখে দেশে যাচ্ছি। প্রচুর কাজ পড়ে গেছে, দেখছেন এখনো আমি অফিসে।
তো আমি এই যে অভিজ্ঞতা, এটা শুধু আমার এই ল প্র্যাকটিসের কারণে এই অভিজ্ঞতা না। আমি এখানে, আপনি জানেন আমি সেই 93 থেকে এখানে আছি। জি আমি প্রচুর মানুষকে চিনি, অনেকেই তো নতুন আসছেন, সে তারা ফ্যামিলি ভিসায় আসছেন, বিভিন্নভাবে আসছেন, তাদের মোটামুটি কাগজপত্রের সমস্যা নাই, এটি হচ্ছে বিষয়। এবং আমি অন্যান্য কাজও প্রচুর করি, প্রচুর ডোমেস্টিক ভায়োলেন্স কেস হচ্ছে, প্রচুর ডিভোর্সের কেস হচ্ছে, চাইল্ড কাস্টাডি, চাইল্ড সাপোর্ট, এগুলো নিয়ে কেন জানি খালি ইমিগ্রেশন নিয়ে কথা বলতে বলে আমাকে, যার ফলে আমার নাম হয়ে গেছে ইমিগ্রেশন লয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে লয়ার হু হ্যাপেন্স টু ডু সাম ইমিগ্রেশন ওয়ার্ক, মানে আমরা যে অন্য ক্রিমিনাল কেস, হ্যাঁ, প্রচুর 911 কল হচ্ছে বাসা থেকে। হ্যাঁ, রাইট অর রং, অফকোর্স আমি আই এম নট গেটিং ইন দেয়ার, সেটা কথা না, কথা হচ্ছে এগুলো হচ্ছে এবং আমরা এগুলো করি। গেল তো এখন, তারপরে ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে, টাকা পয়সা দিয়েছে, টাকা উত্তর মানে আর তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের বহু কাজ করা হয়। এখন আসতেছি, হ্যাঁ, এটা হচ্ছে বিকজ ম্যাক্সিমাম লোকের, সেই যে বললাম বিরাট অর্গানাইজেশনের নেতা, বিরাট মানুষ জানে সে সিটিজেন, কিন্তু গিয়ে দেখেন গিয়ে সে 32 বছর আগে এখানে আসছে। এই আজকেও আমি কনসালটেশন করছি, ডিপোর্টেশন অর্ডার আছে, হাজবেন্ড ইউএস সিটিজেন, বাচ্চা 21 হয়ে গেছে, সিটিজেন এখানে বর্ন, এখনো পর্যন্ত কাগজপত্র হচ্ছে না। এরকম বহু লোক আছে, বহু মানুষ আছে, সম্মানিত মানুষ তারা, হ্যাঁ, তাদের অনেক শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, সবকিছুই আছে, কাগজপত্র হচ্ছে না। আচ্ছা, এই যে কনসালটেশন গুলা করি, আমার কাছে আসতে হবে না, যে কোনো জায়গায় যান যেখানে আপনি 2টা পয়সা কম পাবেন, কি আর একটা কথা, নিজের বুঝ পাগলও বুঝে। আমি জানি বহু লোকের এখানে অনেক সুযোগ সুবিধা আছে সামনে, আমি দেখাই দিই, তারপরে নড়ে চড়ে না, নড়ে চড়ে না। এই যে আপনি বলবেন টাকা কোনো সমস্যা না, তারা হেল্প চায়, হেল্পের কথা দেখাই দিলাম, কোনো লাভ হয়নি। এরকম বহু লোক আছে এবং তারা অন্যদের কাছেও যাচ্ছে না, কারণ ঘুরে ফিরে আবার যখন আসে দেখি যে এর মধ্যে 2 বছর নষ্ট করে ফেলছে, কোনো কাজ করে নেই। তা আপনারা যারাই এই ধরনের সমস্যায় আছেন, কাইন্ডলি আপনার পাশে মুরব্বী মানুষ আছে, তারপরে বন্ধু বান্ধব আছে, ফ্যামিলিতে অনেকেরই অনেক সিনিয়র আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলেন একটু, এগুলো খুলে বলতে হবে। হঠাৎ করে দেখবেন তাকে নাকি নিয়ে গেছে, আরে বলে কি, এই ওনাকে নিয়ে যাবে কেন, তারপরে দোষ দিবে যে অনেক টাকা পয়সা খরচ করছি, উকিল টুকিল ধরছি, কোনো কাজ হয় নাই। এগুলো না বলে নিজের দিকে তাকান, আয়নায় তাকান। আর একটা কথা, ওই যে ম্যাডাম, ওনার নাম হচ্ছে কাজী কাজী ফৌজিয়া, ফৌজিয়া, জি মানে ওনার লাস্ট নেমই করে ফেলছেন আপনারা ড্রাম। হ্যাঁ, কারণ উনি বোধহয় এত এটার উপরে কাজ করেন, আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী যে আমি ওনাকে, মানে আমি অন্য কিছু মানুষকে চিনি গ্রামের, চিনতাম, কিন্তু ওনাকে আমি পার্সোনালি চিনি না, এই জন্য আমি মানে আমি কি বলবো, আমি মিস করেছি। সেটা হচ্ছে যে ওনারা প্রচুর কাজ করে, হ্যাঁ, প্রচুর কাজ করে ওনাদের, কিন্তু ওনার একটা কথার আমি ওই যে বিরোধিতা করছি আবারও, সেটা হচ্ছে কি, যে আমরা কিছু করতে পারি না, পারলে উকিলরা করতে পারে। শোনেন, আমার সেই বিখ্যাত গান, আমার নাম ফিরোজ শাহের, গন্ডগোলে পইরা গেলে পাবলিক তোমারে বাঁচাইব না, উকিল মুক্তার যতই ধরো বেল পাইবা না। হ্যাঁ, এটা কেন বললাম, এই যে ম্যাডাম বললেন যে উকিলে পারে, কিছুই করতে পারবে না, আগে গাড়িতে উঠো পরেরটা পড়াবে, এই যে ধরে নিয়ে গেল, এইটার যেই শাস্তি, এইটার যেই মানে ফিলিংস, আপনার যা শাস্তি হতো হয়ে গেছে। আপনার বাচ্চা কাচ্চা, আপনার স্পাউস বসে আছে, আপনি আসলেন না ঘরে, একটা রাত অন্তত কোথাও কাটালেন, উইকেন্ড হলে তো আপনাকে আগামী 2-3 দিনই খুঁজে পাওয়া যাবে না। এই যে ব্যাপারটা আপনি জানেও না, পরে ইউ এন্ডেড আপ ওয়্যার, লুজিয়ানা। চিন্তা করে দেখেন এখান থেকে আবার, কারণ ওইটা হচ্ছে 5th সার্কিটের আন্ডারে, ওইটার মানে আইন কানুন সবচেয়ে মানে কঠোর আর কি, ওইখানে নিয়ে সামাও নিয়ে করায়, টেক্সাস, লুইজিয়ানা, এই সমস্ত জায়গায় নিয়ে ফেলে, যাতে করে ওইটার আন্ডারে অনেক সুযোগ সুবিধা আছে মানে তাদের জন্য। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে, যতই আপনার লয়ার থাকুক, আপনাকে যদি নিয়ে যেতে চায় আপনার কিছু করার নেই। হ্যাঁ, আপনি পেপার ওয়ার্ক করতে পারবেন, হ্যাঁ, আইনগত ব্যাপার করতে পারবেন, আর আপনাকে হয়তো ডিপোর্ট করে দিবে না, আমরা ওটার কাইন্ড অফ একটা কিছু কাজ টাজ করি, কিন্তু ডিটেইন করে রাখতে পারে। যারই এখানে গ্রিন কার্ড নাই, মানে লিগ্যাল স্ট্যাটাস নাই, F1 স্টুডেন্ট, আবার F1 স্টুডেন্ট অনেকে দেখবেন তার নাকি F1 স্টাডিজ আছে, স্কুলেও যায় কিন্তু বাইরে কাজ করে, ইউ আর নো লঙ্গার এন F1 স্টুডেন্ট, গেট ইট ডান। বুঝতে পারছেন? ফলে এই যে ব্যাপারটা,
হ্যাঁ, মানে আপনার যদি কোনো না কোনো নন ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস না থাকে, গ্রিন কার্ড না থাকে, সিটিজেনশিপ না থাকে, যে কোনো কাউকেই তারা ডিটেইন করতে পারে, ডিপোর্ট করতে হতে পারে না সাথে সাথে। কেননা আপনি চান যে আপনি কি যেন বলে আপনার যে আমি দেশে যেতে পারবো না, আমার ভয় আছে। ম্যাক্সিমাম লোক দেখলাম ওই ট্রিক করে, ইভেন কিছুদিন আগে একজন ভদ্রলোক আসলেন, আপনার গ্রিন কার্ড তার আছে, উনি আসলেন, ওনাকে ধরে রাখলো, হ্যাঁ, তারপরে ট্রিক করিয়ে ওনার গ্রিন কার্ডটা উইথড্র করে নিয়ে আপনার যেই অ্যাপ্লিকেশনটা সাইন করলো ওটা নাকি ভলান্টারিলি করেছে। উনি বলতেছেন যে আমাকে তো বললো যে মানে মারপিটের অবস্থা ওইখানে, এমন অবস্থা, পাশের ভদ্রলোককে আবার চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তো এই যে ব্যাপারগুলো আছে, উনি বলছে বাবা আমি সারেন্ডার করে দিলাম, আমার ওরা এখানে 6 মাসের জন্য ভিজিট ভিসায় মানে এখানে বেড়াতে থাকতে পারলো, তারপর বলে তুমি দেশে চলে যাবে, অথচ তার গ্রিন কার্ড আছে। তো এই যে পার্মানেন্ট রেসিডেন্স কার্ডটা কতদিন পর্যন্ত ওটা এক্সপায়ার করবে কি না করবে সেটা অন্য কথা। তো যাই হোক, আমার শুধু কথাটা হচ্ছে যে আপনি যদি এই ধরনের সমস্যায় পড়েন তখন আপনাকে শক্ত হইতে হবে। ওই কাউকে বলে কেউ হেল্প করবে ওটা ভুলে যান, আপনাকে সোজা বলতে হবে আই নিড টু সি মাই লয়ার, আই নিড এ লয়ার, নাম্বার 1। হ্যাঁ, মনে রাখবেন, বর্ডারে বা বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ পার্সন রাইট টু এ লয়ার, ডান। মানে আমাকে যদি ডাকেও কেউ যে পয়সা দিব এয়ারপোর্টে আসে, নো আই এম নট গোয়িং, বিকজ আই নো আই ডু নট, আই এম নট, হি ইজ নট এন্টাইটেলড টু দিস, আমাকে ঢুকতেই দিবে না। তার মানে কি আমি কোনো কঠোর লয়ার না, বড় লয়ার না, 6 ফুট লম্বা, জুইশ ইত্যাদি কথাবার্তা যেগুলো কমিউনিটিতে খুব চলে না, আমি জানি আমি কে, সেজন্য আমি যাব না। কিন্তু যখন আপনাকে ডিটেনশনে নিয়ে যাবে তখন রাত 2টা হোক 3টা হোক এরকম আমি যে কোনো সময় যেতে পারি, গেল। আপনি সামাও বলবেন ইয়েস আমাকে ডিটেইন করো, আমাকে জাজের কাছে নিয়ে যাও, আপনি যাবেন না, আপনি মানে তারপরে যা মনে তা হোক, আপনাকে ওইটা শক্ত না হইলে যতই আপনার উকিল মুক্তার থাকুক আপনার কোনো লাভ হবে না। আপনার নিজেকে আগে শক্ত করেন। আমি মানে এখানে রিজনে আসছি, আমাকে জাজের কাছে নিয়ে যাও। তারা ডিপোর্ট করতে পারে যদি জাজের মাধ্যমে সিদ্ধান্ত হয়, তারপর আপিল প্রসেস আছে, বোর্ড অফ ইমিগ্রেশনের আপিলস আছে, তারপরে যদি নিয়োগে কেস হয় তারপর আপনি সেকেন্ড সার্কিট কোর্ট অফ আপিলসে যেতে পারেন। এইভাবে করে আপনার অনেক ধরনের রাইট আছে, কিন্তু সেটা আপনাকেই ওইখানে ফাইটটা করতে হবে। যে বলতে হবে যে আই হ্যাভ টু গো টু এ জাজ, আই হ্যাভ টু সি এ জাজ, আই হ্যাভ টু সি এ জাজ, আই এম নট গোয়িং ব্যাক, আমাকে মেরে ফেলবে। দ্যাটস হোয়াট ইউ আর সেইং, তাই না? ধরেন আপনি ম্যাক্সিমাম মানুষ যারা এখানে ইলিগাল আছে তারা কোনো না কোনো একটা অ্যাসাইলাম সিক করে। আমি যদি বলি যে আই হ্যাভ টু সি এ জাজ উইদাউট সিইং জাজ আই এম নট গোয়িং ব্যাক, এটা কি দে আর অবলাইজড টু লিসেন টু ইউ অর? ইয়েস, ইয়েস। ওকে। আপনার ওইখানে চূড়ান্তভাবে উইথ অল ডিউ রেসপেক্ট কিন্তু ফার্মলি আপনাকে মানে সোজা কথা আপনি এই স্ট্যান্ড নিয়ে বসে থাকতে হবে যে আই এম নট লিভিং, আমাকে ডিটেনশনে নিয়ে যাও, আমাকে জাজের সামনে নিয়ে যাও, আমাকে আমার উকিলের সাথে কথা বলতে দাও, দিবে কি দিবে না সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে দিস ইজ হি, দেন দে আর স্টাক, সোজা কথা। কারণ তাদেরও নিজস্ব অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে, এগুলো কথা। আপনারা বলবেন আই নিড টু সি এ জাজ। দিস ইজ এ গুড পয়েন্ট, থ্যাংক ইউ। এই যদি আপনি শক্ত না হন তখন পয়সা থাকলেন যে আমার উকিল থাকলে বলে আমার নো নো, উকিল মুক্তারে কিছু করতে পারবে না। আপনাকে নিজেকে শক্ত হতে, আমরা যেটা পারি এই যে যেটা বললাম, শক্ত হন। আপনি যদি বাংলাদেশ থেকে বাইরে ইন্ডিয়া না, পাকিস্তান না, জার্মানি না, সুইডেন না, এই পর্যন্ত আসতে পারেন, প্রত্যেকে স্মার্ট আছে, সেই স্মার্টনেস ইটস টাইম টু গেট ইট টু বিজনেস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। আপনার এটা এত রাতের সুযোগ থেকে আপনি যে অ্যাডভাইস করলেন, এখন আপনাকে আমি কি খাওয়াতে পারবো আমি জানি না। আচ্ছা, আপনি তো অনেক দূরে, সো ইটস নট পসিবল, বাট দেখা হলে আপনার এটার আশেপাশে এত সম্মানিত ব্যক্তি আছে, আমাদের পার্সোনাল ফান্ডটা থাকুক, বিকজ আপনি আমাকে অনেক আদর করেন আমি জানি, ওনারা বসে আছেন, ওনাদের সাথে দুইটা কথা বলেন। দেখেন এই যে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন, কত বড় একটা কাজ করলেন, ওনাদেরকে আমরা সালাম জানাই। 7 বছর মানে রেট্রোঅ্যাক্টিভিটি, এইটা আপনি নর্মালি পাবেন না। মানে হয়েছে তো হয়েছেই, একবারে মানে ভেটো প্রুফ ইত্যাদি অল কাইন্ডস অফ থিংস হয়েছে, আবার 7 বছর পিছায় নিয়ে গেছে। এটা কয়জনে পারবে? এবং এটা উকিল মুক্তার ছাড়াও আরো যারা এই যে আন্দোলনের যারা কর্মী আছে, তাদের যেই মানে এই যে দুঃসাহসিক ভাবে নিঃস্বার্থ ভাবে তারা কাজ করে গেছেন। আমি তো ওনাদেরকে, ওনারা অন্তত আমাকে চিনে না, আমিও চিনি না ওনাদেরকে।
রাইট, অ্যাবসলিউটলি ইউ আর রাইট। এবং গিয়ে দেখেন এগুলো করতে গিয়া স্পাউসদের কাছে, বাচ্চাদের কাছে সময় দিতে পারে নাই, বাসায় হাজারো রকমের ইস্যুস। কত কষ্ট করে তারা মানে সবকিছু গিয়ে দেখেন, মানে তার বাচ্চাটাকে ওরা একটু সুন্দর করে রাখতে পারতো, যেগুলো রাখে না, না রেখে মানুষের জন্য কাজ করতেছে। আর ভাই আমি কি একটা কথা বলতে পারি? জি জি প্লিজ। মিজান ভাইয়ের সামনেই বলতেছি। আমাকে আবার ভাই ডাকছে, দেখেন কত সুন্দর কথা। ভাই অর্গানাইজার মানুষ তো, ভাই ডাকারই অভ্যাস, স্যার ডাকার অভ্যাস। আলহামদুলিল্লাহ, না না না, সুবহানাল্লাহ, আমি তো ওইটা বলি নাই, আমি বলছি কি আপন করে নিয়েছে। কি বলেন আপনি? আমি বলতে চাচ্ছি আপনি আমাকে যে আদর আপন করে নিলেন। ওনার সামনে আমি একটা কথা বলতে চাই। আমি সমস্ত মানুষ যারা টাইম টিভি দেখতেছেন এই মুহূর্তে সবাইকে বলছি, বাওয়া কেস আপনারা জানেন, হাজব্যান্ড ওয়াইফ স্পাউসের সাথে সমস্যা থাকলে যে বাওয়াটা আপনারা পাইছেন, বাওয়ার থেকে ট্রাভেল ডকুমেন্ট পাইছেন, গত পরশুদিন বাওয়া বাতিল করে দিছে। আপনারা ভুলেও বাওয়ার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এখন কান্ট্রিতে সফর করবেন না। গতকাল 17 জন মানুষকে জেএফকে থেকে উঠাইছে, বিভিন্ন মাধ্যমে আমরা দেখতেছি, ব্রুকলিনের 17 জন মানুষকে উঠাইছে। বাওয়ার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এই মুহূর্তে কেউ দেশের বাইরে যায়েন না প্লিজ, কারণ যেহেতু এই আইনটাকে বাতিল করে দিছে, সুতরাং এই আইনটার লোকগুলো এখন এই মুহূর্তে টার্গেট। আচ্ছা, আমাকে একটু কথা বলতেই হচ্ছে, আমাকে যদি সুযোগ দেন। জি জি প্লিজ। উইথ অল ডিউ রেসপেক্ট, না, ভাবা ক্যান্সেল হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটাকে ওরা যুগ যুগ ধরে গোল্ড টিকেট হিসেবে ব্যবহার মানে দেখে আসতেছে। যখন আপনার আর কোনো কিছু করার নাই, আমাদের কাছে ইউএসসিআইএস থেকে ইমেল আসছে, আমার ওই ইমেল আমি দেখি। ফ্রডের কারণে ওরা এটা বাতিল করছে, এবং গতকালকে যারা জেএফকে তে ছিল তারা সবার বাওয়ার ট্রাভেল ডকুমেন্ট ছিল ভাই, এই মুহূর্তে ওইটাকে তারা টার্গেট করতেছে। ওইটার উত্তরটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে ভাওয়া একটা এক্সেপশনাল জিনিস, যেটার প্রথম কথা হচ্ছে ওয়ান্স এগেন এটা ক্যান্সেল না, শেষ কথা। ওরা এটাকে শক্ত হাতে ধরবে, ওরা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছে কিভাবে এটাকে অ্যাবিউজ করা হচ্ছে। আমারই পাশের বিল্ডিং এর পাশের বিল্ডিং এর না হলো আশেপাশে তার অফিস আছে, হ্যাঁ, সে তার বার লাইসেন্স চলে গেছে, সাসপেন্ডেড হয়ে গেছে। হ্যাঁ, কারণ প্রচুর এরকম তারাও আবার খেয়াল করে, মোটামুটি কিছু হলেই ভাবা টাওয়া দিয়ে একটা কিছু করে। সেটা হচ্ছে আপনি এটা একটা মানে অত্যন্ত এক্সেপশনাল পিটিশন, বা এটা দিয়ে যদি যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি ইলিগেলি ওইখানে আসেন, তাহলেও আপনি ভাওয়ার মাধ্যমে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন, যেটা অন্য কোনোভাবে হলে ইউএস সিটিজেন বিয়ে করলো ওইভাবে গেলেও আপনি ওইটা পারেন না। তখন ওইটার মাধ্যমে যদি আপনি ওই নেন, অ্যাডভান্স প্যারোল নিয়ে বাইরে যান, তাহলে যে জিনিসটা হয় যে ওইটা আসার সময় ওই যে এটা খেয়াল করতে হবে, কারণ আপনি তো এখানে লিগালি এসে এবং অ্যাট দ্য টাইম অফ ফাইলিং I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস যদি না থাকে, তাহলে আপনি বাইরে গেলে দে কুড ইজিলি রিভোক দ্যাট ওয়ান। যতই আপনার সুন্দর একটা কাগজ আসে, নিচে দেখবেন ফাইন প্রিন্টের লেখা থাকে। তো এগুলা হলে আপনাকে যদি না আসতে দেয়, আপনার কিচ্ছু করার নাই। এটা হচ্ছে ওইটার আন্ডারে, মানে ভাবার ভিত্তিতে যে অ্যাডভান্স প্যারোল নিয়ে যায়, যদি যারা এখানে ইলিগালি এসে মানে এবং ইলিগালি এসে প্লাস যাদের এট দ্য টাইম অফ ফাইলিং I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যাদের এখানে ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস ছিল না, তারা যদি I-130, আমি I-131 করি না, সোজা কথা, ইউ আর নট গোয়িং এনিওয়্যার, সোজা কথা। আমি শুধু না করি না, আমি করি না, I-131 করি না। যারা at the time of filing I-485 adjustment of status, ওইটা ফাইলিং এর সময় যাদের ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস থাকে না, তারা বাইরে গেলে যে তারা আসতে পারার কথা না, যদি আসেও তারা ওইখানে অ্যারাইভিং এলিয়েনে এসে তারা ডিপোর্টেশন প্রসিডিংসে পড়ে। সুতরাং আপনারা বুঝে শুনে যাবেন। হ্যাঁ, সুতরাং এই যে উনি কথাটা বলছে ওইটা হলো শেষ কথা, যে আপনারা যাবেন না, সোজা কথা। যেমন আমি এটা করি না, এবং আমি কাউকে আমার কোনো ক্লায়েন্ট হলে সোজা কথা হচ্ছে আমি চাই যে আপনারা অন্য ঘরে যান, শুনবেন না, অন্য ঘরে। থ্যাংক ইউ ডক্টর জনাব মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে ইউ আর অলসো স্পেন্ডিং লট অফ টাইম ফর দি কমিউনিটি অ্যান্ড গিভিং এ ফ্রি অ্যাডভাইস, যেটা আপনার সামনে কাল ক্লায়েন্ট একজন গেলে হয়তো অ্যাপয়েন্টমেন্ট করে অর্থ দিয়ে যেতে হতো। আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং আপনার প্রতি সালাম। থ্যাংক ইউ সো মাচ। কাজী ফজিয়া, আপনার তো কন্ট্রিবিউশন আমি ছোটো করতে চাই না, এবং টিপু সুলতান, আপনাকে অনেক অনেক সালাম এবং ছোট করার চেষ্টা করলেও পারবো না, না পারবো না। মানে আপনি তো লয়ার মানুষ, আপনি যেভাবে সুন্দর করে কথা বানাতে পারেন, আমি তো বানাতে পারি না ভাই, আমি তো কথার লোক না, আমি লেখার লোক। আমি কবে থেকে চিনি, সে 90s কথা বলবো, কি বলবো, যাই হোক, আপনি ভালো থাকবেন স্যার। জি থ্যাংক ইউ স্যার। আমি একটু সুযোগ পাবো?
জি জি, হ্যাঁ, এক ভাই। মিনিট, আধা মিনিট, তাড়াতাড়ি শেষ করতে হবে অনেক। Okay. আমাদের প্রোগ্রাম আপনি- 10টায় শেষ হবে, কথা 16 হয়ে গেছে, 16 মিনিট হবে। থ্যাংক ইউ সো মাচ টাইম টেলিভিশনকে এগেন। গত সপ্তাহে জোহরান মামদানি নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সে এসেছিলেন এবং উনি মেডালিয়ান ওনারদের সাথে ডেথ ফরগিভনেস যারা যে ফাইটার গুলি ছিল তাদের সাথে উবার লিফট ড্রাইভারদের সাথে একত্রে ঘন্টার উপরে ছিলেন। সবার দুঃখ দুর্দশা আগামীতে কি করা এগুলি সব উনি শুনেছেন। আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যদি রাজপথে না আসেন, রাজপথ যদি আপনাদের দখলে না থাকে, আপনাদের কেউ সুযোগ দিবে না। এটা হচ্ছে, যদিও জিনিসটা একটু বিপ্লবী মনে হয়, এবং এইটাই হচ্ছে বিপ্লব, এইটাই হচ্ছে আমেরিকা, এইটা হচ্ছে দৈনন্দিন জীবনের বিপ্লবী লাইফ। এখানে আমরা যারা অর্গানাইজেশন করি, অ্যাক্টিভিজম করি, আপনারা আসেন বা না আসেন, আমরা আমাদের মোরাল দায়িত্বটা পালন করি। আপনারা যারা ড্রাইভার, ইয়ালো চালাচ্ছেন, উবার চালাচ্ছেন, আপনাদের মোরাল দায়িত্বটা হচ্ছে নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সে জয়েন করেন, সাপোর্ট করেন, আমাদের সাথে মিছিল মিটিং এ আসেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ মিজানুর রহমান ভাই, আপনাকে এই প্রথম আমি চিনলাম, আমি আগে কখনো আপনাকে দেখি নাই বা শুনি নাই, বাট গুড। আমার রিকোয়েস্ট থাকবে আপনিও বিভিন্ন অর্গানাইজেশনে একটু সময় দিতে পারেন, পার্টিসিপেট করতে পারেন, ইট উইল বি মাচ মোর হেল্পফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এটা উনি করতে পারেন, কিন্তু আমার সাথে কথা বলবে আবার, সো আমি পারমিশন দিয়ে দেবো ওনাকে, অসুবিধা। থ্যাংক ইউ মিজান আমি ভাই। কিন্তু আবারও বলছি, ওই ম্যাডাম যে আমাকে ভাই বলছে, উনি আমাকে আপন করে নিলেন। কিসের স্যার ডাকবে, পাগল নাকি? আমি স্যার ডাকার কে? হ্যাঁ? থ্যাংক ইউ আর শুধু থ্যাংক ইউ সো মাচ। ওই যে, মানে কি বলবো, আর স্যার বলে তার দূর করে দিল। উনি যে আমাকে ভাই বলছে, উনি আপনাকে আপন করে নিয়েছে। জি জি এই জি, হচ্ছে থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভাই, স্যার বলবো না আপনাকে, সার্কুলার দূরে টেনে দেওয়া হয় আপনাকে। থ্যাংক ইউ মিজান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, এবং আমি আবার জনাব মীর মিজান, যিনি অ্যাটর্নি এট ল, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এত রাতে উনি আপনাদের পরামর্শের জন্য উনি বসেছিলেন এবং পরামর্শ দিয়েছেন। জনাব টিপু সুলতান এবং আমাদের কাজী ফৌজি আবার, সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।